তোর কি মনে হয় তুই আমাকে ছেড়ে গেলে আর মেয়ে জুটবে না? রুদ্র দাঁতে দাঁত খিচিয়ে আঙ্গুল নেড়ে বলল কথাটা। তাহমি মুচকি হেসে রুদ্রের আঙ্গুল চেপে ধরে ভ্রু উঁচিয়ে বলে, না, জুটবে না। তা কেন? কণ্ঠে রুদ্রর আকাশসময় বিস্ময়। ছেলেটার বিস্ময় কাটার আগেই তাহমি ওর পেটে কোনোই দিয়ে একটা জোরে সোরে গুঁতো মারল। কারণ তোর আশেপাশেও কোনো মাইয়া আসলে তার ঠ্যাং ভেঙে হাতে বাটি ধরিয়ে দিব। রুদ্র গুঁতো খেয়ে ব্যথায় আরো রেগে গেল। তোর সাথে আজ এখন তৃতীয়বারের মতো এবং ফাইনাল ব্রেকআপ। এরপর যদি আমার বিষয়ে কথা বলিস তোকে থাপ্পড় মেরে শীতে করে দেব। খাড় তেরা টক্সিক একটা মেয়ে। রুদ্র হনহনিয়ে স্থান ত্যাগ করতে যাবে এমন সময় সুনয়না পেছন থেকে ডাকলো। তাহমির দিকে দৃষ্টিপাত করে রুদ্র দ্রুত সুনয়নার সামনে দাঁড়ালো। সুনয়না চমকালো রুদ্রর এমন আচরণে। তাহমি হেলে দুলে এগিয়ে আসছে ওদের দিকেই। কি হয়েছে রুদ্র? এভাবে আমাকে আড়াল করে দাঁড়িয়ে আছো কেন? শোনো না, তুমি এখান থেকে চলে যাও এখন। তুমি বরং ভার্সিটির বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি বেরিয়েই কল দিচ্ছি। রুদ্রর কথা শেষ হওয়ার আগেই তাহমি এসে রুদ্রকে একটা থাপ্পড় মেরে সামনে থেকে সরিয়ে দিয়ে সুনয়নার চুল ধরে পিঠে ধূপধাপ ঘুষি মারতে শুরু করেছে। রুদ্র টাল সামলাতে না পেরে পড়তে পড়তে উঠে দাঁড়ালো মাত্র। সুনয়না তো কিছু বুঝতে পারছে না। সুনয়না রুদ্র বড় ভাইয়ের শালিকা, আপাতত রুদ্রদের বাসায় বেড়াতে এসেছে। রুদ্র, এই মেয়েকে, এই মেয়ে, তুমি আমাকে অসভ্যর মতো মারছো কেন? সুনয়না তাহমির সাথে ঠিক পেরে উঠছে না। সুনয়নার থেকে তুলনামূলক তাহমি রোগা পাতলা গরনের। সুনয়নার এর মধ্যে নিঃশ্বাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। অবস্থা বেগতিক দেখে রুদ্র দৌড়ে এসে তাহমিকে ধরে ঠেলে সরিয়ে ফেলো। ফলশ্রুতিতে তাহমি রাস্তায় বসে পড়েছে। রুদ্র সুনয়নাকে সেভ করার জন্য এক হাতে কাঁধে নিয়ে রেখে তাহমির দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, অনেক হয়েছে তাহমি, এবার সত্যি সত্যি আমি তোর থেকে মুক্তি চাই। এত টক্সিক মানুষ কিভাবে হয় আল্লাহ। যাই হোক, আমি সুনয়নাকে বিয়ে করব, আমাদের দুই পরিবারের ইচ্ছেটাও এটা। এমনিতেও তোর মতো মাথা খারাপ টক্সিক মেয়ের সাথে আমার পোষাবে না, তাই আশা করি আজকের পর থেকে আর আমার বিরক্ত করবি না। রুদ্রর কথাগুলো রাস্তায় বসে থেকে শুনল তাহমি। ইচ্ছে করেই বসে আছে। সুনয়নার দিকে একবার তাকালো তাহমি, পরক্ষণে উঠে দাঁড়িয়ে হেসে বলল, কংগ্রেচুলেশনস সুনয়না, এই আনরোম্যান্টিক বলদ মার্কা ছেলের সঙ্গে বিয়ে করে অনেক সুখী হও। তাহমি, রুদ্র একটু থমকে বলল। সুনয়না দুজনের কথার মধ্যে ফেসে গেছে। বিয়ের কথা তো মাত্র শুনল ও, পারিবারিকভাবে কখন ঠিক হলো। তাহমি রুদ্রর ধমকে একটু ভয়ডর পাওয়ার মেয়ে না। ঠোঁটের কোণের হাসির রেখা বজায় রেখেই ধীর পায়ে এগিয়ে গেল সুনয়নার কাছাকাছি। সুনয়না ভয়ে শুকনো ঢোক গিলে রুদ্রর দিকে চোখাচোখি করলো একবার। রুদ্র শক্ত করে ধরে আছে সুনয়নাকে। একটা গোপন কথা বলি শুনো, রুদ্রর বেড পারফরমেন্স কিন্তু খুব বাজে, ঠিক মতো স্যাটিসফাইড করতে পারে না। যাই হোক, বাই। তাহমি সুনয়নার কানের পাশে গিয়ে কথাগুলো ফিসফিস করে বলে সেখান থেকে চলে গেল। সুনয়না তো বিষম খেলো ওর কথা শুনে। কি বললো? কিছু না রুদ্র। সুনয়না মুখে কিছু না বলেও মনে মনে ভাবলো কি অসভ্য মেয়ে। রুদ্র সুনয়নাকে নিয়ে আর এক মুহূর্ত অপেক্ষা না করে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। এই মেয়ের বিশ্বাস নেই, আবার যদি এসে ঝামেলা করে। দুপুরের পর থেকে ঘরে ঢুকে দৌড় আটকে দিয়েছে খানবাড়ির একমাত্র মেয়ে তাহমি। মাস্টার্স প্রথম বর্ষের ছাত্রী সে। সুন্দরী, স্মার্ট, বুদ্ধিমতী মেয়ে তাহমি। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার সুবাদে একটু বেশি আহ্লাদে বলা যেতে পারে। প্রধান শহরের পাশের এক উপজেলায় খান পরিবারের বসবাস। এই যুগে এসেও তাহমির বাবা ও চাচা একসাথে একই বাড়িতে থাকে। তারিকুল খান ও ফাহিম খান দুই ভাই। বড় ভাই তারিকুলের দুটি সন্তান, ছেলে বড় সহন খান আর মেয়ে ছোট ফাইজা খান। ফাহিম খানের একটি মাত্র সন্তান তাহমি খান। সহন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত আছে। ফাইজাবার এইচএসসি পরীক্ষার্থী। তাহমি, তাহমি, কি হয়েছে রে? দুপুর গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, তবুও তুই ঘরে দরজা আটকে বসে আছিস? জাহানারা খানের কোনো কথাই তাহমির কর্ণকুহরে পৌঁছাচ্ছে না এখন। কানে হেডফোন গুঁজে সেই বিকেলে ঘুমিয়ে গেছে মেয়েটা। কিন্তু আরও কয়েকবার মেয়েকে ডাকাডাকি করেও কোনো সারশব্দ না পেয়ে চিন্তায় পড়ে গেলেন জাহানারা। ফাহিম খানও বাসায় নেই এখন, কিভাবে দরজা খুলবে? তাহমিদের তিনতলা বাড়ি, দোতলায় থাকে ওরা আর তিনতলায় সহনরা, নিচতলায় কেউ থাকে না। জাহানারা খান কী করবে বুঝতে না পেরে তড়িঘড়ি করে সহনের নম্বরে কল লাগালেন। হ্যালো ছোট মা। সহন, তুই বাসায় ফিরেছিস? জাহানারা খানের চিন্তিত কণ্ঠস্বরে সহন কিছু একটা আঁচ করতে পেরে উন্মুক্ত শরীরে একটা টি শার্ট পরে নিল। হ্যাঁ, কিছু হয়েছে?
আমি আসবো? হ্যাঁ, তাহমি দুপুর থেকে ঘরে ঢুকে দরজা আটকে আছে, কোনো সাড়া শব্দ নেই। দেখো, তোমার মেয়ে হয়তো মরার মতো ঘুমিয়ে আছে। শন আর তাহমির সম্পর্কে খুব একটা ভালো না। অবশ্য তাতে তহমির অবদান বেশি। সবসময় শনকে জ্বালাতন করতে না পারলে ও শান্তিই লাগে না। এই তাহমির জন্যই তো গত বছর শহরের রিলেশনশিপটা ভেঙে গেল। উফ বাবা, তুই একবার আয়। আমি দরজার বাইরে আছি, দরজা খুলে দাও। জাহানারা খান তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলে দিলেন। শন ঘরে ঢুকে সোজা তহমির ঘরের দিকে এগুলো। মনে মনে তীব্র প্রতিজ্ঞা করে নিল, যদি আজ সত্যি অসভ্য মেয়েটা ঘুমিয়ে থাকে, সবাইকে টেনশনে ফেলে, তাহলে ওর একদিন কি সহনের একদিন। তাহামি, এই তাহামি, দরজা খুলবি নাকি ভেঙে ঢুকবো? তাহমির মা অস্থির হয়ে দাঁড়িয়ে আছেন সহনের পাশে। এই মেয়েকে নিয়ে বড্ড চিন্তায় থাকতে হয় ওনাকে। কোনো কথা শোনে না, বিয়ে দিয়ে দিবে তাও বিয়ে করবে না, আর ঠিকমতো লেখাপড়াও না। শন বার কয়েক টাকাটাকির পর শেষমেশ দরজা ভেঙে ঘরে ঢুকলো। দুটো মানুষ এত চিল্লাচিল্লি করলো, দরজা ভেঙে ঘরে পর্যন্ত ঢুকলো, তবু এই মেয়ে ঘুমিয়ে যাচ্ছে দেখে শহনের মেজাজ বিকে গেল। ঘন ঘন পা ফেলে বিছানার দিকে এগুলো শহন, আর গিয়ে চুলগুলো ধরে দিল এক টান। ঘুমের ঘরে এমন চুলের ব্যথা অনুভব করে ব্যথায় আহ জাতীয় শব্দ করে উঠল তাহমি। ঘুমো ঘুমো চোখে উঠে বসলো, ভালো করে তাকাতে দেখলো সামনে তার বিশিষ্ট কাজিন ব্রাদার্স বসে আছে, তাও ওর চুলের মুঠি ধরে। জাহানারা খান জানেন এখন এখানে কি হবে, তাই তিনি আগে ভাগে ঘর থেকে বেরিয়ে গেছেন। মেয়েটা যে কেন এমন করে। এই উজবুক, তুই আমার চুল টেনে ধরে আছিস কেন? ছাড় বলছি। শহনের নাকে একটা টোকা দিয়ে বিরক্তি নিয়ে বলল তাহমি। শহন ছাড়লো না, উল্টো আরেকটু জোরে ধরে বলল, তুই ঘুমাস আর আমাকে 3 তলা থেকে এসে তোর ঘরের দরজা খুলে ঢুকতে হয় কেন? মরার আগে বইলা মরতে পারিস না? শয়তানের খালাম্মা তুই। তাহমি নিজের চুল ছাড়াতে শহনের নাকে একটা ঘুষি মারতে শন টালমাটাল হয়ে যায়। ব্যথায় নিজের নাক চেপে ধরে গিয়ে তাহমির চুলগুলো ছেড়ে দেয়। তাহামি, বড় ভাই হই আমি তোর, এভাবে বেয়াদবি করলে কিন্তু তোর হাত পা বেঁধে ফেলে রাখবো বললাম। কচুর বড় তুই, সর এখন এখান থেকে। আজকে রুদ্র আমার সাথে ব্রেকআপ করছে। আলহামদুলিল্লাহ, ইস কি যে শান্তি। আল্লাহ মসজিদে মিলাদ দিব কালই। শন বসা থেকে উঠে হাসতে হাসতে কথাগুলো বলল। কোথায় তুই একটু সহানুভূতি দেখাবি, তা না করে মিলাদ? তোর মতো হারামি ঘরে থাকলে বাইরে আর হারামি থাকা লাগে না। ঘর থেকে বেরিয়ে যা, শহনের বাচ্চা। আলহামদুলিল্লাহ, ইস কি যে শান্তি। আল্লাহ মসজিদে মিলাদ দিব কালই। শন বসা থেকে উঠে হাসতে হাসতে কথাগুলো বলল। তাহমি চলো চলো নয়নে বসে অবস্থায় ওর দিকে তাকিয়ে আছে। কোথায় তুই একটু সহানুভূতি দেখাবি, তা না করে মিলাদ? কোথায় তুই একটু সহানুভূতি দেখাবি, তা না করে মিলাদ? তোর মতো হারামি ঘরে থাকলে বাইরে আর হারামি থাকা লাগে না। ঘর থেকে বেরিয়ে যা, শহনের বাচ্চা। শহন তাহমিকে ধরে শোয়া থেকে উঠিয়ে বসাতে চাইলে তাহমি শহনের হাতে একটা ছোটখাটো কামড় পৌঁছিয়ে দিল। ব্যথায় কুকড়ে গেল শহন, তবুও ছাড়লো না। যেন ওকে বসাতে না পারলে জীবন ব্যথা হয়ে যাবে শহনের। তুই কি কুকুর? সরি, তুই কি কুত্তা? তুই ছাড়, আমি শুয়ে থাকবো। বসে থাকলে ঠিকমতো বিরহ ফিল করতে পারি না। শন হাসবে নাকি রাগ দেখাবে সে বিষয় সন্দিহান। তাহমিকে জোর করে বসাতে চাইলে নিজেই পড়ল ওর গায়ের উপর। আসছে আমাকে টেনে তুলতে, গায়ে নেই জোর। তাই না? দেখবি জোর আছে কিনা। শন এই কথা বলে তাহমিকে এক প্রকার কোলে তুলে নিয়ে বসালো। আম্মু, আম্মু, এই ছেলেটাকে ঘরে কেন পাঠিয়েছো? অসভ্য একটা, আমাকে কোলে তুলে বসালো। মাকে উদ্দেশ্য করে চেঁচিয়ে বলল তাহমি। শন কটমট করে তাকিয়ে আছে ওর দিকে। বেয়াদব মেয়ে পয়দা করছে একটা, সব সময় অসম্মান করে। থাক তুই তোর সাইয়ার শোকে পাগল হয়ে। শন কটমট করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। তাহমি আবারও ধপাস করে শুয়ে কানে হেডফোন গুঁজে গান প্লে করলো। উচকো ইরাদে দে। হ্যাঁ, তুই কাঁদতে থাক আর রুদ্র না শুনো। আচমকা ফের শহনের কথায় টনক নড়ে উঠল তাহমির। গান তো হেডফোনে বাজছে, তাহলে বদলোকটা শুনল কিভাবে? বিষয়টা খতিয়ে দেখার জন্য শোয়া থেকে উঠে বসলো। শন ততক্ষণে হাতে খাবারের প্লেট নিয়ে বিছানার একপাশে বসেছে। কান থেকে হেডফোন খোলার পরও গানের আওয়াজ শুনতে পেরে তাহমি বুঝতে পারলো ফোনের সাথে হেডফোনটা কানেক্ট হয়নি। এটা কোনো কথা? তুই আবার আসলি কেন ভাইয়া? তোরে গিলাইতে আসছি, আমার ঠেকা পড়ছে তো সেজন্য, বুঝছস? তরকারি দিয়ে ভাত মাখতে মাখতে খোঁচা মেরে বলল শহন। এরই মধ্যে তাহমির মা এসে দরজার কাছে দাঁড়িয়েছেন। তো কিভাবে বলবো বলো? তোমার মেয়ে কয়দিন পর পর এমন প্রেম টেম করে ডিপ্রেশনে পড়ে,
আর টেনে টুনে কাকে তুলতে হয়? এই আমি মার্কা বলদকে। ওরে বিয়ে দিয়ে দিচ্ছ না কেন ছোট মা? ছোট আব্বু আসুক আজ। জানারা খান চুপ করে আছেন। কী বা বলবেন? এই ছেলেটাকে কম তো জ্বালে না তাহমি। শন ভাতের লোকমা তুলে তাহমিকে খাইয়ে দিচ্ছে। তাহমিও ভদ্র মেয়ের মতো চুপচাপ খাচ্ছে শুধু। আপাতত শনের রাগের মাত্রাকে দ্বিগুণ করতে চাচ্ছে না ও। তাহমির এই নিয়ে বেশ কয়েকটা রিলেশনশিপ ভেঙে গেছে। তার অন্যতম কারণ হচ্ছে ওর অতিরিক্ত অধিকারবোধ আগলে রাখা, সোকল্ড পাগলামি করা। ছেলেগুলো প্রথম প্রথম সব কিছু মেনে নিলেও একটা পর্যায়ে গিয়ে অতিষ্ঠ হয়ে যায়। যেমনটা এখন রুদ্র তাহমির ওপর অতিষ্ঠ। রুদ্রর কত মেয়ে বান্ধবী যে তাহমির হাতে মার খেয়েছে তার কোনো হিসাব নেই। এসব বিষয় নিয়ে প্রায় বিরক্ত হতো রুদ্র। এসব নিয়ে আরও দুবার ব্রেকআপ হলেও তাহমি সূত্রে যাওয়ার মেয়ে না। জাহানারা খান মেয়ের এইসব কাজকর্ম মোটেও পছন্দ করে না। কাউকে পছন্দ হলে প্রেম না করে বিয়ে করে নিতে বলেছেন তিনি। লেখাপড়ার দিকে তাহমি অমনোযোগী বলে এইচএসসি পরীক্ষার পর থেকেই বিয়ের কথা বলা হচ্ছে ওকে। কিন্তু সে নাছোড়বান্দা। 2 বছর প্রেম করে তারপর বিয়ে করবে, কিন্তু সে করে বালি। 2 মাসও কারোর সাথে সম্পর্কে থাকা কষ্টকর ওর জন্য। পড়ন্ত বিকেল, সূর্যের আলো ক্ষীণ হয়ে এসেছে। বাড়ির পেছনে নিরিবিলি রাস্তায় পাশাপাশি হাঁটছে ফাইজা ও তাহমি। ওরা দুই বোন প্রতিদিন বিকেলে এখানে আসে। একটা ছোট ব্রিজ পেরিয়ে সামনে একটা কৃষ্ণচূড়া গাছ আছে, তার নিচে বসার মতো জায়গা করা। সেখানে এসে বসলো দুজন। তাহমির পরনে পার্পল কালারের ওয়ান পিস আর জিন্সের প্যান্ট পরা, চুলগুলো ম্যাসি বান করা। চেহারায় কোনো কৃত্রিম প্রসাধনীর ছাপ নেই। ফাইজার বেলায় আবার ব্যাপারটা একেবারে উল্টো। ফাইজা সবসময় মেকআপ করে থাকে, সুন্দর ড্রেস আপ, অর্নামেন্টস পরে নিজেকে সাজিয়ে রাখতে ভালোবাসে ও, যাকে বলে একেবারে টিপটপ হয়ে থাকা। আপু দেখো, সামনে চায়ের দোকানে আজ অনেক লোকজন। ফাইজা আঙ্গুল উঁচিয়ে ইশারায় দেখিয়ে বলল। টমি এক নজরে দেখে নিল পুরো দোকানের হালচাল। আসলে আজ অন্যান্য দিনের থেকে লোক সমাগম বেশি। থাক, সমস্যা কি? আজকে চা খেতেও ইচ্ছে করছে না, হাতের মধ্যে নিষ্পিস করে রে। ও মা, কেন? বিস্ময় নিয়ে শুধালো ফাইজা। টমি ফিসেল হাসলো, নড়ছে বসে বলল। রুদ্র আর সুনয়নাকে মন মতো থাপড়াইতে পারলে শান্তি লাগতো। ঠিক করে হেসে দিল ফাইজা। আল্লাহ জানে তুমি কার ঘরে বউ হয়ে যাবে। সেই ছেলের জীবন একেবারেই তেজপাতা হবে, সে বিষয়ে আমি শিওর। ফোনের রিংটনের শব্দে নড়ে উঠল তাহমি। ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে দৃষ্টিপাত করতে দেখলো রুদ্রর নম্বর। অবাক হলো না তাহমি। ঠোঁটের কোণে শয়তানি হাসি ফুটিয়ে কল রিসিভ করে কানে ধরে চুপ করে রইল রুদ্র। কি বলে সেই অপেক্ষায়। এই তুই সেই দিন কানে কানে কি বলছিস সুনয়নাকে? ও আমাকে বিয়ে করতে চাচ্ছে না কেন? আহা, ওটা কানে কানে না, কানে মুখে বলা হবে। আমি তো মুখ দিয়েই বললাম, তুই ঠিকঠাক মতো স্যাটিসফাইড করতে পারিস না। ফোনের অপর প্রান্তে বসে থমকালো রুদ্র। কি বলছে এসব? এই তাহমি কি বলছিস ভাই? বলছি, তুই বেডে ভালো পারফরমেন্স করতে পারিস না। মেয়ে কিন্তু যথেষ্ট সেক্সি, নইলে পারিস না শুনলেই বিয়েটা না করে দিল। ফাইজা কানে আঙ্গুল চেপে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। কি সব নাউজুবিল্লা মার্কা কথাবার্তা। ছি। তাহমি অসভ্য বেয়াদব মেয়ে একটা। তুই কি জানিস আমি পারি কিনা? ধরতে গেলে পিছলে যেতিস, এখন আবার এইসব অভিযোগ। সেসব আর কেউ বিশ্বাস করবে না। প্রেম করেছিস, রুমডেট যে করিসনি সেটা কিভাবে প্রমাণ করবি তোর নয়না থুকু সুনয়নার কাছে? তুই আসলেই সাইকো আর প্রচণ্ড নির্লজ্জ একটা মেয়ে। ধর। রুদ্র রাগে দুঃখে নিজের ফোনই ফ্লোরে ছুঁড়ে ফেলো। এদিকে তাহমিকে ফোন ডাকতে দেখে কান থেকে আঙ্গুল সরালো ফাইজা। তাহমি ফোনটা ব্যাগে রেখে আনন্দের সহিত গান ধরলো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আপু, এসব কি বললে তুমি? তোমার কি একটুও লজ্জা নেই? ফাইজা মুখ গোমরা করেই বলল। তাহমি বসা থেকে উঠে দাঁড়ালো। ফাইজা, আমার নেই বলেই তো তোর আর তোর ভাইয়ের লজ্জার 16 আনা। এক বংশের 3 ছেলে মেয়েকে লজ্জা দিলে ব্যাপারটা কেমন না? সেজন্য তোদেরকে দিছে, আমাকে দেয়নি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? চুপ করে রইল, হতাশ, খুব হতাশ কাজিন সিস্টারের আচরণে। ঘড়ির কাঁটায় এখন সময় বেলা 11টা ছুঁই। স্কুলের টিচার্স লাইব্রেরিতে বসে বসে ফোন টিপছে সহন। পরনে সাদা রঙের শার্ট আর জিন্সের প্যান্ট, চুলগুলো বেশ ফিজি ওর ক্লাসিক কাট দেওয়া। 11টা 20 থেকে ক্লাস সহনের। এখন অফ পিরিয়ড চলছে। লাইব্রেরির বাইরে স্কুলের বারান্দায় 2 দশম শ্রেণী পড়া কিশোরী দাঁড়িয়ে আছে। ঠিক দাঁড়িয়ে আছে বলা যায় না, একটু হাঁটছে আবারও দাঁড়াচ্ছে। দুজনেই ভীষণ অস্থির হয়ে আছে। কি এক বিষয় নিয়ে দুজনের মধ্যে দোমনা চলছে।
চল না, আগে গিয়ে বলে তো দেখি স্যার রাজি হন কিনা। শাইলা একটু জোর দিয়ে বলল কথাটা। আতিকা সাহস পাচ্ছে না। দেখতে যথেষ্ট সুন্দরী আতিকা, বাবা মায়ের একমাত্র মেয়ে, তবে মেয়েটা ভীষণ ভীতু। সামান্য বিড়াল দেখলেও ভয়ে লাফিয়ে ওঠে। শাইলা আবার অন্যরকম। শ্যামবতী শাইলা ভীষণ চঞ্চল, কথার খই ফোটে তার মুখে। না রে শায়লা, আম্মু নিজেই কল দিয়ে কথা বলবেন স্যারের সাথে। আতিকার কথায় শায়লা প্রত্যুত্তরে কিছু বলতেই যাবে, তার আগে সহন দুজনকে ডাক দেয়। শাইলা, তোমরা কি নিয়ে আলোচনা করছো? ক্লাস রেখে এখানে কি? স্যারেটাকে আটকে উঠল আতিকা। শাইলা আতিকার হাত ধরে লাইব্রেরি দরজায় দাঁড়িয়ে মৃদু হেসে বলল, স্যার একটু আসি, জরুরি কথা ছিল। জরুরি কথা? শন একটু ভেবে দুজনকে ভেতরে ঢুকতে বলল। আতিকা চুপ করেই রইল। শাইলা বলল যা বলার। শাইলার বলা কথার সারমর্ম হলো ওরা দুজন এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত শনের কাছে প্রাইভেট পড়বে। মূলত শন বায়োলজির টিচার হলো, ইংলিশ সাবজেক্ট প্রাইভেট পড়ায়। দুটো ব্যাচ আছে, একটা ছুটির পর পড়ে, আরেকটা সন্ধ্যায়। তবে বাসায় কাউকে পড়তে আসতে বলে না, শিক্ষার্থীদের বাসায় গিয়ে পড়ে। শহনের হাতে এখন অতিরিক্ত ব্যাচ তৈরি করে স্টুডেন্ট পড়ানোর মতো সময় নেই। আর শাইলা আর আতিকা চাচ্ছে ওদের দুজনকে বাসায় গিয়ে যাতে আলাদা পড়ানো হয়। দেখো শাইলা, আমার হাতে আসলে সময় নেই। অলরেডি দুটো দল পড়েছে, তাই নতুনভাবে সময় বের করে তোমাদের বাসায় গিয়ে পড়াতে পারবো না। শনের উত্তরে বেজায় মন খারাপ লাগছে আতিকার। এত কিছু করেও কি স্যারকে কিছুক্ষণ চোখের সামনে দেখতে পারবে না? শাইলা হাল ছাড়া পারছি না। সে হেসে হেসে পুরো উদ্যমে আবার বলল, স্যার তাহলে আমরা আপনার বাসায় যাব, রাতে বিকেলে যখন বলবেন যাব। আমাদের বাসা থেকে সমস্যা নেই, এতে আপনারও সুবিধা হয় স্যার, কারণ কোথাও যেতে হবে না। শন ফোনের দিক থেকে নজর সরিয়ে ওদের দিকে দৃষ্টিপাত করলো। সামনে পরীক্ষা, তবে ওদেরকে দেখে কখনোই মনে হয়নি লেখাপড়া নিয়ে এত চিন্তা করে। তবে এখন যে ভাবছে সেটা কম কিসে। শন মুচকি এসে বলল, ঠিক আছে, বাসায় গিয়ে আমার সাথে তোমাদের অভিভাবকদের কথা বলতে বলবে, তারপর কাল থেকে রাত 8টায় পড়তে আসবে। অনেক ধন্যবাদ স্যার, আমরা আসছি। শালা প্রফুল্ল চিত্রে কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো। দুই বান্ধবী খুশি খুশি মনে বেরিয়ে গেল লাইব্রেরি থেকে। শন যদি জানতো এই প্রাইভেট পড়ানো নিয়ে কি দুর্গতি পোহাতে হবে ওকে, তবে কখনোই রাজি হতো না। বড় আম্মু কি রান্না করছো? হাতের আস্ত আপেলটা মুখে পুরে এক কামড় দিয়ে চিবোতে চিবোতে শুধালো তাহমি। চুলোর উপরে বসানো কড়াইয়ের উপর নজর ওর। সময়টা এখন সন্ধ্যাবেলা, বাইরে টিপ টিপ বৃষ্টি। শনের মা আইমান রাতের জন্য রান্না করছেন। ফাইজা নিজের ঘরে পড়াশোনা নিয়ে ব্যস্ত। শন এখনও বাসে ফেরেনি। ভালো হয়েছে তুই এসেছিস, গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি রে। বৃষ্টি হচ্ছে, সাথে খিচুড়ি হলে জমে যাবে বল। খিচুড়িতে পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলেন আইমান খান। তাহমিও খিচুড়ি পছন্দ করে খুব। পুরো জমে যাবে গো। ফাইজা কই? আর তোমার ছেলেটা? ফাইজা পড়ছে, সহন তো বাসায় ফেরেনি এখনো। দুজনে রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে সোফায় বসলো। হাতের আপেলটা অর্ধেক খেয়ে টেবিলের উপর ফলে ঝুড়িতে রাখলো তাহমি। বুড়ো কুঞ্চিত করে একবার দরজার দিকে দৃষ্টিপাত করে বলল, তোমার ছেলে এসে পড়েছে, দরজা খুলে আসছি। আইমান থ হয়ে বসে আছে। হাঁটার শব্দ শুনেই বুঝে গেল। অবশ্য বুঝবে না কেন, ছোট থেকেই তো একসাথে আছে সবাই। ফাইজা আর শওনের সব কিছুই খুব খেয়াল করে তাহমি। মেয়েটা আসলেই এমন কাছের মানুষদের খুব খেয়াল রাখে, আগলে রাখে। তাছাড়া তমির ষষ্ঠ ইন্দ্রিয় খুব সজাগ, যাকে বলে সিক্স সেন্স। কিরে, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফাতে লাফাতে এসে দরজা খুললি কেন? ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল শহন। তাহমির হাসি হাসি মুখখানা মুহূর্তে চুপসে গেল। শন ভেতরে ঢুকেই নিজের দরজা আটকে দিয়েছে। আইমান গেছেন রান্নাঘরে খিচুড়ি কত দূর হলো সেটা দেখতে। তুই একটা গরু, সারাদিন এসে হাম্বা হাম্বা না করে ঘরে যা, শয়তান ছেলে একটা। শন কিছু বলল না। এমনিতেই ইচ্ছে করে খেপানোর চেষ্টা করেছে তহমিকে। তার উপর আর কিছু বলে নিয়ন্ত্রণে রাখা যাবে না মেয়েটাকে। সারাদিন পর শরীর যথেষ্ট ক্লান্ত শহনের। আহা, রাগ করিস না, মজা করেছি। আচ্ছা চল রুমে চল, তোকে একটা জিনিস দিচ্ছি। জিনিস? 5 বছরের বাচ্চার মতো খুশিতে লাফালাফি করে বলল তাহমি। শন মুচকি হেসে ঘরের দিকে এগুলো, সাথে তাহমিও গেল পিছু পিছু। ঘরে ঢুকে বিছানায় ধপস করে বসলো তাহমি। শন শার্ট খুলে কাঁধের তোয়ালে ঝুলে ডয়ের থেকে একটা ডার্ক চকলেট বের করলো। তাহমি বসে বসে পা দুলাচ্ছে। খিচুড়ি খাবে ভেবে মনটা বেশ ফুরফুরে তার। ধর। আয় ধরি। আরে চকলেট। তাহমি শনের মুখোপের দিকে
থেকে নজর সরিয়ে নিচের হাতের দিকে দৃষ্টিপাত করলো। চকলেটটা হাত থেকে নিয়ে হেসে বলল, এতগুলো ধন্যবাদ ভাইয়া, তুই খুব ভালো। শন তোয়ালে দিয়ে আস্তে একটা মুখে বাড়ি মেরে অন্যদিকে ফিরে বলল, তুই একটা খারাপ মার্কা মেয়ে। তুই রুদ্রর বিয়েতে বাগড়া দিয়েছিস কেন? এক হাতে চকলেট খেতে খেতে অন্য হাত দিয়ে শহনের কোমর ধরে নিজের দিকে ফেরালো তাহমি। এখন বল। বললাম তুই রুদ্রর হবু স্ত্রীকে কি বলেছিস? তাহমি তুই এমন কেন ভাই? তোর কি লাজ লজ্জা হবে না? রুম ডেটের কথা বলে তুই ব্ল্যাকমেইল করছিস রুদ্রকে? আরে এটা ছেলেরা করে, মেয়েরা না। শন একটু জোরে জোরে বলল কথাগুলো। তাহমি নড়চড় করলো না, চুপচাপ বসে শহনের দিকে তাকিয়ে থাকতে থাকতেই চকলেট খাওয়া শেষ করলো। শহন জানে এই মেয়েটা এমনই, তাই চুপচাপ দাঁড়িয়ে আছে ওর উত্তরের অপেক্ষায়। রুদ্র তোর কাছে এসেছিল ভাইয়া? না আসলে জানলাম কিভাবে বল? ঠিক ঠিক। শোন তাহমি, জোর করে সম্পর্ক হয় না। তাছাড়াও যখন বিয়ে করে নিতে চাচ্ছে তুই এরকম করছিস কেন? এমন তো না যে তুই ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসিস। সময় আবেগ এসব দিয়েই তো ভালোবাসতাম বল। শন বিরক্তি দিতে চোখমুখ কুচকে ফেল, সরে যেতে চাইলো ওখান থেকে। তাহমি হাত ধরে থামালো। সর, গোসল করতে যাব, ফ্রেশ হয়ে আসি। আমি আর সুনয়নাকে কিছু বলবো না, তবে ওদের বিয়ের পর রিসেপশনে অবশ্যই যাব। ওকে, আমি ফাইজার কাছে গেলাম। তাহমি বসে থেকে উঠে হেলেদুলে ঘর থেকে বেরিয়ে গেল। শন সেই দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাকে কি বললো এতক্ষণ? বেচার রুদ্র রিসেপশনে অবশ্যই ইউনিক কিছু হবে। সকালের নাস্তা খেতে খেতে স্ত্রীর সাথে মেয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মশগুল ফাহিম খান। যেহেতু লেখাপড়ার দিকে মন নেই, তাই যেন তেন লেখাপড়া করে তো ভালো চাকরি করতেও পারবে না, আর বিয়েও করবে না এখন। তাহলে কি করবে সে? আমিও তো সেটাই ভাবছি গো, তোমার মেয়ের সাথে আমি কিছুতেই পারি না। হতাশাগ্রস্ত হয়েই বলেন জাহানারা। ফাহিম কিছুটা আশ্বস্ত করতে বলে, আমি কথা বলবো তাহমিমের সাথে, নিশ্চয়ই আমাকে হতাশ করবে না। আমাকে হতাশ না, হতাশার চরম পর্যায়ে পৌঁছে দিবে তোমার গুণধর মেয়ে। মেয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় মশগুল খান দম্পতি। ফাহিম খান স্ত্রীকে বলেন, আমি কথা বলবো তাহমিমের সাথে, নিশ্চয়ই আমাকে হতাশ করবে না। আমাকে জাহানারা কথার বিশেষ পাত্তা দিলেন না ফাহিম। জাহানারা নিজের খাবারের অংশটুকু খেয়ে বসা থেকে উঠে দাঁড়ালেন। কি একটা ভেবে ভোর কুঞ্চিত করে বললেন, যেমন বাপ তেমনি তার মেয়ে, মাথার সব গোবর ভর্তি। স্ত্রীর কথায় হক চুকিয়ে গেলেন ফাহিম। খাওয়া দাওয়ার কথা ভুলে গিয়ে আঙ্গুল নাচিয়ে শুধালেন, এই জাহান্নারা কী সব বলছো? কি বলছি বুঝতে পারছো না? তারিকুল ভাইয়া যেমন লেখাপড়ায় ভালো ছিলেন, শহন আর ফাইজাও তেমন হয়েছে। আর তুমি বলবো আর কিছু? জাহানারার কথায় বিষম খেলেন ফাহিম। জাহানারা আর না দেরি নিজের বেডরুমের দিকে গেলেন। সামনে রাখা পানি ভর্তি গ্লাসের চুমুক দিয়ে কিছুটা শান্ত হলেন ফাহিম। কি দিনকাল আসলো রে বাবা! নিজের একমাত্র বউ মেয়ের জন্য নিজের স্বামীটারই মানসম্মান নিয়ে টানাটানি শুরু করেছে। কলিং বেলের শব্দে বসের ঘরে সবাই নড়িচড়ে উঠল। রাত 8টা ছুঁই ছুঁই এখন। এ সময় তাহমি প্রতিদিন সন্ধ্যের বাসায় থাকে। ফাইজার সাথে টুকটাক আড্ডা দেয়। মাঝে মধ্যে মনের মতো তরকারি হলে আবার খাওয়া দাওয়া সেরে যায়। ভাইয়ার স্টুডেন্টরা এসেছে হয়তো। আপু তুমি বসো, আমি গিয়ে দরজা খুলে দিয়ে আসি। ফাইজা উঠে দাঁড়ালো। তাহমি বুঝতে পারছে না কোন স্টুডেন্ট পাশে এলো আবার। আরে কোন স্টুডেন্ট? নতুন ব্যাচ, প্রাইভেট পড়বে, আসছি। তাহমি নিজের জায়গায় বসলো। ফাইজা এগিয়ে গেল দরজার দিকে। আইমান প্রতিদিনের মতোই রাতের রান্না করতে রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছে। শন নিজের ঘরে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে। চাকরির পাশাপাশি ফ্ল্যান্সিংও করে ও। আসসালামু আলাইকুম। আমরা আসলে শহন স্যারের কাছে পড়তে এসেছি। আদিকা মিষ্টি কণ্ঠে বলল। ফাইজা হেসে ভেতরে ঢুকতেই ইশারা করে, হ্যাঁ বুঝতে পেরেছি, ভিতরে এসো তোমরা, আমি তোমাদের ভাইয়ের রুমে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ আপু। শাইলা খুশিতে গদগদ হয়ে পড়ল। দরজা আটকে ওদের নিয়ে শহনের ঘরের দিকে এগুলো ফাইজা। এতক্ষণ চিলের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে তাকিয়েছিল তাহমি। শাইলাকে ঠিক সুবিধার মনে হলো না। তাছাড়া এই রাতে দুটো মেয়ে শহনের ঘরে গিয়ে বসে থাকবে, সেটাও ভালো লাগছে না তাহমির। না তাহমি, সবাই বলে তুই টক্সিক, শান্ত হ তুই। নিজের মনকে শাসালো মেয়েটা। মনোযোগ অন্যদিকে নিতে বড় আম্মুর কাছে গেল। অনেকক্ষণ ধরে বাড়ির সামনের রাস্তায় ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয়। এখানে দাঁড়িয়ে থাকা তার প্রতিদিনকার নিয়মমাফিক রুটিন। একটা নির্দিষ্ট সময়ে এখানে এসে দাঁড়িয়ে থাকে সে, তাও একজন নির্দিষ্ট মানুষের জন্য।
অস্থির হয়ে অপেক্ষা করছে আগন্তুক কখন তার প্রেয়সী এসে বেলকনিতে দাঁড়িয়ে তার দিকে অস্পষ্ট দৃষ্টিতে তাকাবে। হাতঘড়ির দিকে নজর বুলিয়ে দেখল রাত 9টা বেজে 10 মিনিট এখন। হঠাৎ সামনের বিল্ডিংয়ের দক্ষিণ দিকের ঘরে আলো জ্বলে উঠল। আগন্তুক স্বস্তির নিঃশ্বাস ফেল এতক্ষণে। অবশেষে সে ঘরে এলো, কিন্তু আসতে 5 মিনিট দেরি করলো কেন? সে কি জানে না তার জন্য একজন রোজ অপেক্ষা করে থাকে? ফাইজা ঘরে লাইট অন করে দ্রুত পা চালিয়ে বেলকনির দিকে এগুলো। আশেপাশে নজর বুলিয়ে ল্যাম্পপোস্টের দিকে তাকাতেই দৃষ্টি স্থির হলো ওর। লোকটা দাঁড়িয়ে আছে। ইস, আজকে মনে হয় বেশি অপেক্ষা করিয়ে ফেলেছে তাকে। সে জাগে। ফাইজা এক দৃষ্টিতে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। যদিও এত দূর থেকে কেউ কাউকে স্পষ্ট দেখতে পাচ্ছে না, কিন্তু আপচে আলোতে দুজন দুজনার অবয় ঠিকই দেখতে পাচ্ছে। এতে যেন দুজনের শান্তি। প্রথম বিষয়টা খেয়াল করতো না ফাইজা, সেজন্য আগন্তুক প্রায় কলেজ যাওয়ার পথে রাস্তায় নির্দিষ্ট জায়গায় চিরকুট রাখতো, তবু দেখতো না ফাইজা। একদিন বাড়ির দেওয়াল টপকে লোকটা বাড়ির পেছনে এসে দুটো চিঠি পাইপের সাহায্যে দোতলায় উঠে ফাইজার রুমের বেলকুনিতে রেখে গিয়েছিল। বিষয়টা জানার পর ফাইজা অবশ্য ভয় পেয়েছিল, কারণ বেলকুনিতে আসে তো মুখের কথা নয়। ঘন্টা দেখ পরে মাত্র শহরের রুম থেকে বের হলো শাইলা ও আতিকা। নিচে রাস্তায় ওদেরকে নিতে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, সেজন্য দ্রুত পা চালিয়ে বাসা থেকে বের হয়ে গেল দুজন। ওরা যাওয়ার মাত্রই শহরের ঘরে ঢুকলো তাহমি। পিঙ্ক কালারের টপস আর ব্ল্যাক কালারের প্লাজো পরনে, ওর চুলগুলো মেসি বান করা, কানে ছোট্ট অর্নামেন্টস। শন ল্যাপটপে টেবিলে রেখে কেবল দরজার দিকে এগোচ্ছিল ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে খেতে যাবে বলে। এর মধ্যে ঘোড়ার মতো ছুটে ঘরে ঢুকলো তাহমি। কি রে, এমন দৌড়ে ঘরে ঢুকলি যে? শনের কথার কোনো উত্তর দিল না তাহমি। বুকের দুই পাশে দুই হাত রেখে পেছনে ঠেলতে ঠেলতে একেবারে বিছানায় ফেলে দিল শহনকে। তাহমির এমন আচরণে চমকালো শহন। এমন করছে কেন মেয়েটা? বিছানায় শুয়ে তহমির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে শহন। তহমির সেদিকে কোনো খেয়াল নেই। সে শহনের হাত দুটো নিজের হাত দিয়ে মাথার উপরের দিকে চেপে ধরে ওর উপর চড়াও হলো। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, তুই কি ওদের দুজনের স্যার নাকি? চোখ দিয়ে গিলে খাওয়ার মতো কোনো খাদ্যদ্রব্য? কি বলছিস? আরে গায়ের উপর থেকে সর না, নির্লজ্জ একটা। চুপ! আমি দেখেছি ওই সুনয়না মেয়েটা তোর দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে দেখছিল বারবার। শন তাহমির হাত সরিয়ে নিজে ওকে শুয়ে দিল, উল্টো তাহমির হাত চেপে ধরল। ওরা তোর মতো না, ছেলেদের গিলে খায় না। বইয়ের দিকে তাকিয়েছিল, আমার দিকে না। আমার দিকে কেউ তাকাচ্ছে না, তাকাবে না। ভাই তুই শান্ত হ প্লিজ। শনের অসহায় মুখখানা দেখে মন শান্ত হলো না তাহমির। আমি ছেলেদের গিলে খাই? শন জিব্বা কামড় দিয়ে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে তহমির দিকে। কি বলো একটু আগে? ইস, পাগল কেউ খেপাই। আরে ধর, আমি তো মজা করেছি। শোন, আম্মু কিন্তু আজ তোর ফেভারিট করলা ভাজি করেছে। চল খেয়ে আসি, তারপর না হয় এখান থেকে আবার ঝগড়া শুরু করব। তাহমি কোনো উত্তর না দিয়ে শহনের গলায় একটা কামড় বসিয়ে দিল। চমকালো থমকালো শহন। চিৎকার করতেও পারলো না, কারণ বাসার সবাই শুনলে মানসম্মান নিয়ে টানাটানি। তবে শন চুপ করে আছে দেখে তাহমি বেশি জোরে কামড় দিল না। হঠাৎ করেই ওর মনে হলো একজন পুরুষ ওর খুব কাছে, এতটাই কাছে যে দুজন দুজনের নিঃশ্বাসের গতিবেগ টের পাচ্ছে। যতই কাজিন হোক শন, সে তো একজন পুরুষ মানুষ। তাহমি তড়িৎ গতিতে শনকে নিজের উপর থেকে সরিয়ে শোয়া থেকে উঠে বসলো। শন অবশ্য বুঝতে পারছে না এত জলদি কিভাবে ছাড়া পেল। তোর ছাত্রীদের বলে দিবি পড়তে আসবে, নজর যেন পড়াশোনার দিকে থাকে, তোর উপর মোটেই না। খেতে যাচ্ছি আমি। তাহমি ঘর থেকে বেরিয়ে যেতেই উঠে বসলো শন। একদিনেই এই কুরুক্ষেত্র বাঁধালো তাহমি। এরপর না জানি আরও কি করে। এটা ঠিক শায়লা একটু চঞ্চল, কিন্তু তাহমি যা বলেছিল সেটাও তো ঠিক না। এসব ভাবতে ভাবতে ঘর থেকে বেরিয়ে এসেছে শহন। ডাইনিং টেবিলের কাছে গিয়ে দেখে তাহমি এর মধ্যে ভাত খাওয়া শুরু করেছে। তারিকুল খানও মাত্র বসলেন খেতে। আইমান ওনাকে খাবার দিচ্ছে। তোর বাবাকে দিয়ে তোকে খাবার দিচ্ছি। তুমি বাবাকে দাও, আমি নিজেই ভাত নিয়ে নিচ্ছি। মায়ের কথার পরিপ্রেক্ষিতে বলল শহন। খাওয়া দাওয়া শুরু করার পর হঠাৎ খেয়াল হলো ফাইজানি এখানে। মা, ফাইজা খেয়েছে? হ্যাঁ, ও তো 9টার মধ্যেই খেয়ে নেয় এখন। বাহ, আগে তো 10টার আগে খেত না। যাক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করা ভালো। শনের কথার মতে তাহমির নজর গেল ওর গলার দিকে। কামড়ে দাগ না বসেও লিপস্টিকের দাগ ঠিক বসে গেছে। সামনে বড় আপু বসা। কোনো মতে দেখলে কি ভাববেন তারা? নিজেকে সর্বশ্রেষ্ঠ কুকুর বলে মনে হচ্ছে তাহমির। রাগ হয় ভালো কথা, কিন্তু কামড়াতে হবে কেন? এটা কেমন লজিক? একদিন বাড়ির দেওয়াল টপকে আগন্তুক বাড়ির পেছনে এসে পাইপের সাহায্যে দোতলায় উঠে গিয়ে দুটো চিঠি
ফাইজার রুমের বেলকনিতে রেখে গিয়েছিল। বিষয়টা জানার পর ফাইজা অবশ্য ভয় পেয়েছিল, কারণ বেলকনিতে আসা তো মুখের কথা নয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এতদিনও লোকটার পরিচয় জানতে পারেনি ফাইজা। ফোনের রিংটোনের আওয়াজ ভাবনায় ছেদ ঘটালো ফাইজার। সেই অপরিচিত নাম্বার, অর্থাৎ আগন্তুক কল দিয়েছে। ফাইজার অস্থির লাগছে ভীষণ। হার্টবিট স্বাভাবিকের চেয়ে একটু বেড়েও গেছে হয়তো। কেমন সব কিছু গুলিয়ে যাচ্ছে। ইতস্তভাবে শেষমেশ কলটা রিসিভ করলো। সাথে সাথে ও পাশ থেকে শান্ত কণ্ঠস্বর শোনা গেল। এত আনমনে কি ভাবছেন? লোকটা কখনো কল দিয়ে ফর্মালিটি করে না। যেটুকু বলার শুধু সেটুকু বলে। তবে ফাইজা এখন কিভাবে পড়বে ওনাকে? তাকে নিয়ে তো ভাবনায় মুশকুল ছিল। কিছু একটা তো বলা উচিত। ফাইজা ল্যাম্পপোস্টের দিকে দৃষ্টিপাত করলো। আবছে আলোতে লোকটাকে পায়চারি করতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওর দিকে তাকিয়ে লোকটা হাঁটছে। না মানে আসলে আপনি কে সেটাই ভাবছিলাম। কথা বলতে গিয়ে ফাইজার কণ্ঠস্বর বারবার কেঁপে উঠল। আগন্তুক নিঃশব্দে মুচকি হাসলো। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকেই বলল, আমি আগন্তুক। মাঝে মধ্যে ইচ্ছে করে আপনার সাথে আর কথা বলবো না, আর ব্যালকনিতেও দাঁড়াবো না, কিন্তু অভ্যস্ত হয়ে গেছি। আজীবন অভ্যাস হয়ে থাকতে চাইলে রাখবেন। একটু নড়ছে উঠল ফাইজা। এলোমেলো দৃষ্টিতে বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। লোকটাকে দেখা যাচ্ছে না এখন। আপনি কোথায়? আমার যা দেখার ছিল দেখা হয়ে গেছে, উত্তরের অপেক্ষায় রইলাম। আজকের মতো শুভরাত্রি। ফাইজা জানে এখন ও চাইলেও অতিরিক্ত 1 সেকেন্ডও কলে কথা বলবে না আগন্তুক। এরই মধ্যে অপর প্রান্ত থেকে কল কেটে দিয়েছে। ল্যাম্পপোস্টের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল ফাইজা। তারপর নিজের বিছানায় গিয়ে শরীর এলিয়ে দিল। এই পৃথিবীতে ভালোবাসার বিশ্লেষণ আলাদা আলাদা করে দেওয়া হয়, তেমনি কিছু কিছু ভালোবাসার ধরনও আলাদা হয়। কেউ প্রকাশ্যে ভালোবাসে, কেউ বা গোপনে, কেউ পাগলামি করে, কেউ বা নীরবে নির্ভীতিতে। বর্ষার সকাল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে বাইরে। আকাশে কালো মেঘের আনাগোনা, সাথে একটু আধটু ঝড়ো হাওয়া। টিং টিং আওয়াজ করে এলাকার সবচেয়ে বড় ভার্সিটির দিকে এগোচ্ছে পায়ে চালিত রিক্সা। তাতে বসে আছে তাহমি, পরনে টপস আর স্কার্ট, হাতে পার্পল রঙের ছাতা। বাসে চলাচল করতে ভালো লাগে না ওর। অনেক লোকজন থাকে বাসে, বিশেষ করে বাসের মধ্যে হ্যারাসমেন্টের আশঙ্কা থাকে। সেদিন লোকাল বাসে একটা মেয়ে দাঁড়িয়েছিল, পাশে দুটো মাঝবয়সী লোক। তাহমি আগে ভাগে বাসে উঠেছিল বলে সিট পেয়ে গিয়েছিল অবশ্য। বাস চলাকালীন হঠাৎ মেয়েটির দিকে দৃষ্টিপাত করতে আটকে উঠল মাঝবয়সী লোকটা। দুটোর মধ্যে একজন মেয়েটিকে পেছন থেকে বাজেভাবে স্পর্শ করছিল। অন্যজন তেমন কিছু না করলেও বিষয়টা দেখে বেশ মজা নিচ্ছিল। মেয়েটি হয়তো দুর্বল চিত্রের, সেজন্য প্রতিবাদ করার বদলে বারবার চেষ্টা করছিল একটু সামনে এগিয়ে দাঁড়াতে। কিন্তু লোকটা এতে অসভ্য মেয়েটার পেছন পেছন সেও সামনে এগিয়ে দাঁড়ায়। তাহমি সেদিন লোকটাকে সবার সামনে এক্সপোজ করে ঠিকই, কিন্তু এরকম ঘটনা তো অহরহ ঘটে। আফা আয়সা পড়ছি তো। রিক্সাওয়ালা মামার কথায় স্বয়ংবিদ ফিরে পেল তাহমি। ব্যাগ থেকে ভাড়ার টাকা হাতে নিয়ে রিক্সা থেকে নামলো। ও হ্যাঁ, এই নিন ভাড়া। লোকটা ভাড়া নিয়ে আবারও রিক্সা নিয়ে যাত্রীর আশায় অন্যদিকে গেল। তাহমি ক্যাম্পাসে ঢুকেই সালমা, আফিয়া ও সানজিদা এগিয়ে এলো। বৃষ্টির মধ্যে ওদেরও হাঁটাচলা করতে হবে। কি অবস্থা তোর? আফিয়া তাহমির চুলগুলো হাত দিয়ে মুছে দেওয়ার ভঙ্গি করে শুধালো। ছাতা থাকা সত্ত্বেও একটু একটু পানি ছিটে লেগেছে। বিন্দাস, তোদের কি খবর? শুনলাম সালমা আপার বিয়ে। তাহমির কথাই সালমান লাজুক ভঙ্গিতে মুচকি হাসলো। মেয়েটা ভীষণ শান্ত, লাজুক স্বভাবের। সানজিদা তাতে আরও পেয়ে বসলো ওকে। আরে ঠিকই শুনেছিস তুই, পেতনিটা ওর কাজিনকেই বিয়ে করবে শেষ পর্যন্ত। কাজিনকে? সানজিদার কথাই হিসকি উঠে গেছে, সাথে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সালমার দিকে। তামির হেসকি দেখে নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে দিল আফিয়া। ও আবার সবসময় সাথে পানি রাখে। তামি বোতল থেকে 2 ঢোক পানি পান করে একটু ধাতস্থ হয়ে নিল। সবে ওর দিকে তাকিয়ে আছে। সানজিদা এখন উত্তর দিল, হ্যাঁ, ওর চাচাতো ভাইকেই বিয়ে করছে ও। কিন্তু তাদের তুই এমন থতমত খেয়ে গেলি কেন? তোরও কি এমন কোনো ব্যাপার স্যাপার আছে নাকি? হুস, ছোটবেলা থেকে ভাই ডাকলাম যাকে তাকে বিয়ে। চুপ বেয়াদব মেয়ে। সানজিদার মাথায় গাঁটটা মারল তাহমি। তাতে সবাই হেসে উঠল একসাথে। ভাই ভার্সিটির ভেতরে চল, বৃষ্টির তোপ বাড়ছে, ছাতা দিয়ে কাজ হচ্ছে না কিন্তু। আফিয়ার কথাই সবাই একমত হলো। 4 জন একসাথে ভার্সিটির ভেতরে যাবে বলে এগুতে লাগলো। তাহমি কি করছিস এটা? এভাবে পেছন থেকে 2 হাত ধরে রেখেছিস কেন? হাত না ধরে রাখলে তোমাকে মন মতো আদর করতে পারবো না। নড়াচড়া করো না, ঘাড়ে আস্তে করে একটা কামড় দিব শুধু।
শন কিছু বলার আগে তাহমি দাঁত বসিয়ে দিল ওর ঘাড়ে। মৃদু গঙ্গানির মতো শব্দ শুনে তাহমি ছেড়ে দিল শনকে। মুখোমুখি দাঁড়িয়ে মিটিমিটি হাসছে মেয়েটা। শন বেশ রেগে গেছে। তোর এই কুত্তা মার্কা স্বভাব যদি না বদলাতে পারিস তবে তোর দাঁত ভেঙে দিব আমি। আর হ্যাঁ, এত নির্লজ্জ কেমনে হয় কেউ? আমি তোর ভাই হই, আমাকে আদর। শনের কথা শেষ হওয়ার আগে তাহমি চোখের পলকে নিজের ওষ্ঠ ছুঁয়ে দিল ওর ঠোঁটে। শন কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। চোখগুলো এত বড় বড় হয়ে গেছে যে মনে হচ্ছে এখনই বুঝি কোর্টের থেকে বেরিয়ে যাবে। তাহমির তাতে কিছু যায় আসছে না। সে শনের বক্ষে হাত রেখে গভীরভাবে চুম্বনে লিপ্ত। উফ, আর একটা সময় করতে দাও। সরো সরো। উফ। নিজের শরীরে কেউ অবরিত ঠেলাঠেলি করাই ঘুম থেকে হকচকে উঠে বসলো তাহমি। ঘুমো ঘুমো চোখে সামনে তাকাতে দেখলো তার একমাত্র মা কোমরের হাত রেখে তাকিয়ে আছেন। তাহলে মা এতক্ষণে ঠেলে ঘুম ভাঙানোর চেষ্টা করছিল। কি করতে দিব? আজ শুক্রবার, তোর না আমার সাথে শপিং মলে যাওয়ার কথা? 10:30 বেজেছে। ঘুমের রেশ কাটতে সব কিছু মনে পড়লো তাহমির। আরে সত্যিই তো, বাড়ি যাওয়ার কথা ছিল আজ। সালমার বিয়ের জন্য গিফট তো কিনতে হবে। বসা থেকে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো তাহমি। খোলা চুলগুলো মেসি ব্যান করতে করতে ওয়াশরুমের দিকে এগুতে এগুতে পড়ল। তুমি যাও মা, আমি 5 মিনিটে রেডি হয়ে ডাইনিং টেবিলে আসছি। জাহানারা খান মেয়ের কথায় ঘর থেকে বেরিয়ে গেলেন। ওয়াশরুমের দরজা আটকে ব্রাশ দিয়ে দাঁত মাজছে ও। একটু আগে কি স্বপ্ন দেখলো ভেবে অবাক হচ্ছে। শনকে নিয়ে এমন ভাবনা তো কখনো মনেই আসেনি। তাহলে এসব আজের স্বপ্ন কেন দেখলো? সালমা তার কাজিনকে বিয়ে করবে, সেজন্যই কি এসব ভাবনা? আনমনে আয়নার দিকে দৃষ্টিপাত করতে লিপ কিসের কথা মনে পড়ল। যদিও স্বপ্নে ছিল, কিন্তু অনুভূতিটা বড্ড জীবন্ত মনে হচ্ছে। চোখ বন্ধ করে নিজের ঠোঁটে আঙ্গুল রেখে একটু হাসলো তাহমি। পরক্ষণে শহনের কথা মনে পড়তে জোরসে একটা থাপ্পড় বসলো নিজের গালে। এমন স্বপ্ন আর কখনো দেখলে খবর আছে বলে কিছুক্ষণ নিজেকে শাসিয়ে নিল। তাহমি, 6 মিনিট হতে চলল, ওয়াশরুমের ভেতরে আবার ঘুমিয়ে যাস না। মাইডাকে সব চিন্তাভাবনা সাইডে রেখে তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রেস চেঞ্জ করতে লাগলো মেয়েটা। শুক্রবার অন্যান্য দিনের থেকে আলাদা। ছুটির দিন হওয়ার সুবাদে কোনো প্যারা থাকে না শহরে। কিন্তু বিকালবেলা শালার মায়ের ফোনে সেই ভাবনা বদলে গেল ওর। শনিবার এক আত্মীয়ের বাসে যাবে বলে শুক্রবার পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন ভদ্রমহিলা। যদিও বিষয়টা বিরক্তিকর, কিন্তু শন ওনার মুখের উপর না করতে পারেনি। ভেবেছিল রাতে সাথে পিকনিক করবে 3 জনে মিলে। ফাইজাকে বলো, তাহমিকে বলা হয়নি যদিও, তবে প্ল্যান করেছিল। জানালার পাশে দাঁড়িয়ে বুকের ভেতর আফসোসের নিঃশ্বাসটা বের করে দিল শহন। কালকে পিকনিক করলো বা সমস্যা কি? রাতে তো সবাই ভিড় থাকে। আজকে না ছুটির দিন, আজও কেন পড়তে আসছে ওরা? বসা ঘরে সোফায় বসে পায়ের উপর পা রেখে ফাইজার দিকে তাকিয়ে উপরোক্ত প্রশ্নটি করলো তাহমি। ফাইজা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে বনির দিকে। পড়তে আসা নিয়েও সমস্যা। ফাইজা একটু নড়চড়ে বসলো। কালকে আর আসবে না, সেই জন্য শুনলাম আজ এসেছে। বেশ, তাহলে শায়লা একা এলো কেন? আতিকা 7 মিনিট, মেয়েটা কই? ফাইজা ইশারায় তাহমিকে চুপ করতে বলল। ছাত্রলীগের আতিকাকে কোনো আবার এরই মধ্যে ঢুকাচ্ছে। কি দরকার এখানে রাজনীতি টেনে আনার? মেয়েটা আসলেই নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। আপু, তুমি একটু চুপ করে বসো। 9টা বাজে প্রায়। একটু পর শাইলাও চলে যাবে, তখন আমরা ভাইয়ের সাথে লুডো খেলবো। রাখ তোর খেলাধুলা, আমার বিষয়টা সুবিধার লাগছে না। তুই থাক, আমি একটু আসছি। তাহমি বসা থেকে উঠে আঙ্গুল নিয়ে কথাগুলো বলে সোজা শহরের ঘরের দিকে এগুলো। ফাইজা দীর্ঘশ্বাস পেল। একা একা বসে থাকা থেকে রান্নাঘরে মায়ের সাথে গিয়ে টুকটাক কাজ করা ভালো। সেজন্য ফাইজা বসার ঘর ত্যাগ করে রান্নাঘরে গেল। দরজা ভেতর থেকে ভেজানো দেখে খুব সাবধানে একটু ফাঁক করে নিল তাহমি। চোখ দুটো সেই ফাঁকে রেখে ঘরের মধ্যে নজর বোলাতে লাগলো এবার। শাইলা, কোনো সমস্যা? বারবার তোমার পা আমার পায়ে কিভাবে লাগছে? শন থমথমে মুখে শুধালো শায়লাকে। মেয়েটা মুচকি মুচকি হাসছে। শন বিরক্ত হচ্ছে। স্যার, আপনি চাইলে আমরা সুন্দর সময় কাটাতে পারি। ঠোঁটে কোণে হাসি রেখা বজায় রেখে বলল শায়লা। শন চমকালো কিছুটা। এতটুকু মেয়ে অথচ কি অবস্থা। সময় কাটাবি? আয়, আজকে তোকে জীবনের সব থেকে সুন্দর সময় উপহার দেব আমি। হঠাৎ তাহমিকে কোমরে হাত দিয়ে দাঁড়াতে দেখে দুজনে চমকালো, থমকালো। শন্ত বসা থেকে উঠে আসন্ন বিপদের আঁচ করতে পেরে তাহমিকে এক প্রকার জড়িয়ে ধরেই দাঁড়িয়ে আছে। শায়লা অবাক চোখে বসা থেকে উঠে ওদের কাণ্ড কারখানা দেখছে। তাহমি শোন, ও অনেক ছোট, ওকে বুঝিয়ে বলবো আমরা। তুই প্লিজ শান্ত হ, প্লিজ। কিসের ছোট? খোঁজ নিয়ে দেখ কয় ঘাটের জল খেয়েছে। কত বড় সাহস ও তোকে অফার করে।
এই মেয়ে, শনের বুকে ধরম করে একটা কামড় বসিয়ে দিয়ে ঘাল করে ফেল তাহমি। শন ব্যথায় ওকে ছেড়ে দিতে শাইলার গালে এক নাগারে চাটে থাপ্পড় মেরে বসল তাহমি। ঘটনার আশঙ্কিকতায় শাইলা গালে হাত দিয়ে থ হয়ে গেছে। শন এরই মধ্যে আবারও পেছন থেকে এসে জড়িয়ে ধরেছে ওকে। 4টে থাপ্পড় খেয়েছে। বিষয়টা বুঝতে পারার সাথে সাথেই চুকরে কেঁদে দিল শাইলা। চেঁচামেচি শুনে এরই মধ্যে দরজার সামনে এসে দাঁড়িয়েছে ফাইজা। ওর ভাই তাহমিকে ওইরকম জড়িয়ে ধরে থাকায় বিপদের পরিমাণ মোটামুটি আন্দাজ করতে পারছে ফাইজা। ঘরে ঢুকে দ্রুত তাই শাইলার কাছে এগিয়ে গেল ও। তাহমি, যথেষ্ট হয়েছে। শোন শোন, কালকে আমরা পিকনিক করব ছাদে, তুই রান্না করবি, ঠিক আছে? আগে এই মেয়েটাকে ভুনা করব আমি। তুই ছাড় শহনের বাচ্চা। তাহমিকে শান্ত করার চেষ্টা করছে। এই সুযোগে ফাইজা শাইলার বই খাতা গুছিয়ে দিয়ে ওর হাতে ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, শাইলা, তুমি এখন যাও এখান থেকে। বাসার বাইরে গিয়ে তোমার ড্রাইভারকে কল দিয়ে আসতে বলো। ভাইয়া বেশিক্ষণ আপুকে সামলে রাখতে পারবে বলে মনে হয় না। ফাইজা তুই যা। শাইলা আপাতত ব্যথা ভুলে গেছে। ফাইজার কথা মতো তাড়াতাড়ি কাঁধে ব্যাগ চাপিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ফাইজা শহনের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। শন ইশারায় ফাইজাকে বোঝালো শাইলার সাথে বাইরে গিয়ে দাঁড়াতে। যত হোক শহনের কাছে পড়তে এসেছে, ভালো মতো সবই এখন ওর উপরে বর্তাবে। ফাইজা ভাইয়ের কথা মতো ঘর থেকে দ্রুত পা চালিয়ে বের হয়ে গেছে। তাহমিকে এখনও পেছন থেকে কোমরে হাত রেখে ধরে দাঁড়িয়ে আছে শহন। শাইলাকে চলে যেতে দেখে আরও খেপে গেছে ও। শহন কী করবে বুঝতে পারছে না। হঠাৎ করে কিছু না ভেবে কয়েক সেকেন্ডের মধ্যে তাহমিকে সামনে ঘুরিয়ে শক্ত করে বুকে জড়িয়ে নিল শহন। শ্বাস প্রশ্বাস দ্রুত বেগে চলছে মেয়েটার। রাগের জন্য শহনকে ধরেনি পর্যন্ত। শহন মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুই শাইলাকে যেতে দিলি কেন ভাইয়া? ও তোর পায়ে পা ছুঁয়ে দিয়েছে, আবার সেক্স করার জন্য অফার করেছে। এত অসভ্য এতটুকু মেয়ে। হুশ, এসব করতে চাইনি। ও হয়তো কোথাও ঘুরতে যেতে চেয়েছিল। তুই সবসময় এমন চটে যাস কেন তাহমি? ওকে সামলাতে আমি হিমশিম খাই। কবে ভালো হবি তুই? আমি খারাপ? তাহমি শনকে জাপটে ধরে চোখে চোখ রেখে শুধালো। শন চুপ করে আছে, বলল এক কথা আর তাহমি বিপরীত দিকে নিয়ে যাচ্ছে। আবার না রাগারাগি শুরু করে। মোটেও না, তুই তো মহারানী। তাহমি এক দৃষ্টিতে শহনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা পুষ্টি ভীষণ সুদর্শন, বিয়ে করার যোগ্য। এই লোক ছাড়া আর কে পারবে তাহমিকে সহ্য করতে? ছোটবেলা থেকেই তো সহ্য করে আসছে। না, এসব কি ভাবছে তাহমি? এসে ভেবে তাহমির রাগ গলে জল হয়ে গেল। লজ্জায় গাল দুটো হঠাৎ লাল হয়ে উঠেছে। তাহমি অবাক হলো, ওর আবার লজ্জাও আছে? ভয়ঙ্কর ব্যাপার তো। ঠিক আছে, এখন চল, খেতে যাবি। আমি শহনকে আলগা করে দিতেই শহন ওকে বাহুডোর থেকে মুক্ত করে দিল। এটুকু সময়ের মধ্যে মেয়েটা স্বাভাবিক কিভাবে হলো সেই নিয়ে অবাক হয়েছে শহন। তবে রাগ কমেছে, এটাই অনেক। আচ্ছা চল, একসাথে খাবো। আমি আজ বাসায় গিয়ে খাবো। কেন? ছোট আম্মু কি স্পেশাল কিছু রান্না বান্না করেছে নাকি? আরে না, আজকে শুধু আলু ভর্তা, ডাল আর পুঁটি মাছ রান্না হয়েছে। তাহলে তোর মাথা। তাহমির মেজাজ যখন অতিরিক্ত ফুরফুরে থাকে তখন শনকে তুমি বলে ডাকে। তাহমি শনকে অবাক করে দিয়ে মুচকি এসে ঘর থেকে বেরিয়ে গেল। শন বেচারা বোকার মতো দাঁড়িয়ে আছে। মেয়েটার এই অদ্ভুত পরিবর্তন দেখে পুরাই হতভম্ব সে। সারা রাত তুমুল বৃষ্টির পরে একটি রৌদ্র উজ্জ্বল দিনের শুরু হয়েছে। দীর্ঘদিন বৃষ্টির পর আজকে রোদের দেখা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সাধারণ লোকজন। বৃষ্টি হলে মানুষের স্বাভাবিক জীবনযাপন কিছুটা হলেও ব্যাহত হয়। সকাল সকাল এতগুলো বাজার নিয়ে বাসায় ফিরছে তারিকুল খান। ফাইজা বাজারের ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে রেখে এসেছে। আইমান স্বামীর জন্য চা নিয়ে এসেছে। সকালে হাঁটতে বের হয়েছিলেন তারিকুল, তারপর কি মনে করে বাজার করে নিয়ে এলেন এখন। চায়ে আর একটু চিনি দিলে কি হতো শহনের মা? আইমান মুচকি এসে স্বামীর প্রশ্নের জবাবে বলেন, চিনি খেতে হবে না তোমাকে, ডায়াবেটিক্স বাঁধিয়ে বসে আছো, তার মধ্যে আবার চিনি চিনি করো। বাবা মায়ের কথা শুনে রান্না করে বসে হাসছে। ও বাজারগুলো ব্যাগ থেকে বের করে রাখছে। আইমান, আচ্ছা বাদ দাও এসব। শোনো, শহনের তো বিয়ে শাদী করাতে হবে এবার। সবাই বলেছে ছেলের বয়স হয়েছে। কেন, তুমি কি বুঝতে পারছো না যে ছেলের বয়স হয়েছে? আইমান সোফাতে বসলেন। তারিকুল চা শেষ করে কাপটা টি টেবিলে রাখলেন। আহা, তা বলিনি তো। নিজে তো 24 বছরেই বিয়ে করেছিলে, ছেলের বেলায় বুঝতে এত সময় কেন লাগলো কে জানে। আইমান, ফাইজা শুনে হাসবে তো। তারিকুল কিছুটা চাপা স্বরে বলেন। আইমান বসা থেকে উঠে হেসে বলেন, সেসব সবাই জানে, থাকো তুমি, নাস্তা তৈরি করতে যাচ্ছি, রাতে কথা বলবো শহনের বিষয়।
আচ্ছা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি ততক্ষণে। আইমান ও তারিকুল যে যার মতো কাজে গেলেন। লাইব্রেরিতে বসে আছে শহন খান। গতকালের ঘটনার পর থেকে একটু চিন্তিত শহন। আজকে শাইলা স্কুলে আসেনি। আতিকা তো গতকালও অনুপস্থিত ছিল। শাইলা বাসে গিয়ে কীভাবে বিষয়টা বলে সে নিয়ে। মেয়েটার গালে তাহমির 5টা আঙ্গুলের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। একটু আসতেও তো মারতে পারতো। কি ব্যাপার শোন, তোমাকে চিন্তিত দেখাচ্ছে, কোনো সমস্যা? রাশিদুল ইসলাম শহনের কলিগ। বয়সে শহনের থেকে বছর 10 বড় হবেন, তবে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওদের। শহন একটু নড়েচড়ে উঠল। রাশিদুল ভাই শহনের সামনাসামনি চেয়ার টেনে বসেছেন। পরনে ওনার সাদা পাঞ্জাবি পায়জামা, মুখ ভর্তি চাপ দাড়ি। শহন গলা খাকারি দিয়ে বলতে লাগলো, তেমন কিছু না রাশেদুল ভাই, তবে একটু চিন্তা করছি, এটা ঠিক। এই বলছো চিন্তা করছো, আবার বলছো তেমন কিছু না, যে কোনো একটা বলো ভাই। শন রাশিদুলকে গতকালের ঘটনা সংক্ষিপ্ত আকারে পড়ল। রাশিদুল ভাই বেশ মনোযোগ সহকারে শুনলেন সব কিছু। বুঝলেন ভাই? বুঝলাম। দেখো, তোমার কাজিন একটু খেপাটে ঠিক আছে, কিন্তু দুষ্টা কিন্তু শাইলার। আজকালকার ছেলেমেয়েরা অতিরিক্ত পাকা। তোমার উচিত শাইলা মাকে সবটা খুলে বলে আর না পড়ানো। শন কিয়ৎক্ষণ ভাবল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, তাই করব। বাইরের বিষয় নিয়ে ঘরে অশান্তি করতে পারবো না। তাহামি রাগারাগি শুরু করলে দুইবারই অশান্ত হয়ে ওঠে ভাই। রাশিদুল ইসলাম মুচকি হাসলেন শহনের কথায়, তবে এই হাসি একটু আলাদা। হয়তো ভবিষ্যতের কোনো বিষয় বুঝতে পেরেই উনি এমন রহস্যময়ী হাসলেন। গতকাল কারোরই মন মানসিকতা ভালো ছিল না, সেজন্য রাতে পিকনিক করার প্ল্যান এখন পর্যন্ত কার্যকর হয়নি। যাও আজকে ইচ্ছে ছিল শহনের, কিন্তু কালকে অর্থাৎ সোমবার রৌদ্র রিসেপশনের অনুষ্ঠান। তা আমি যে কালকের দিনটা নিয়ে বেশ প্ল্যানিং করছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই শহনের। ঘড়িতে রাত 8:30 ছুঁই। ফাহিম খান ড্রয়িং রুমে বসে আছেন, ফোনের স্ক্রিনে তাকাচ্ছেন, কখনো আবার টিভিতে। আগে টিভি রাখার জন্য আলাদা রুম ছিল এ বাড়িতে, কিন্তু সবাই বসার ঘরে বসে কথাবার্তা বলে, সেজন্য এখানেই টিভি রাখা হয়েছে এখন। তাও আমি সোফায় বসে বসে টিভি দেখছে। জান্নারা খান ডিনারের জন্য খাবার দাবার রেডি করে ডাইনিং টেবিলে সাজিয়ে গুছিয়ে রাখছেন। এরই মধ্যে কলিং বেলের শব্দে নড়িচড় উঠল সবাই। তাও আমি বসা থেকে উঠে দরজার দিকে এগুলো, হয় ফাইজা না হয় শহন। ওরা ছাড়া এমন সময় কেউ আসার কথা নয় বলে ফাহিম ও জাহানারা চুপচাপ নিজেদের কাজে মনোযোগী হয়ে আছেন। তাও আমি দরজা খোলার সাথে সাথে শহন ওর 2 কাঁধ ধরে হাত রেখে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে শুধালো, এই তুই কি কাল রুদ্রর রিসেপশনে যাবি? এইটা জিজ্ঞেস করতে আসছো তুমি? উফ বল না। অদ্ভুত, বেডরুমে বসে উফ আ করে মানুষ তুমি এখন করতেছো কেন ভাইয়া? শহন রেগে গেল, মেয়েটা এত বেয়াদব কেন? কণ্ঠ নিচু রেখে শহন কিছুটা ঝাঁঝালো স্বরে বলল, ভাই ডাকিস আবার, এসব কেমন আচরণ? এক থাপ্পড়ে কবে জানি তোর সব দাঁত ফেলে দেই। তাহমিও রেগে গেছে। শহনের থেকে নিজেকে ছাড়িয়ে আঙ্গুল নেড়ে নেড়ে বলে, তুই এসব জিজ্ঞেস করতে এসেছিস? হ্যাঁ আমি কাল যাব, আর গিয়ে শেষবারের মতো ওর পিন্ডি চটকে আসবো। তুই যাবি কি না খেয়ে যাবি? রেগে যাচ্ছে মেয়েটা, চল ভেতরে চল আপা। শন তাহমির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বাসায় ঢুকলো। এর মধ্যে ফাহিম খান গিয়ে খেতে বসেছে। জাহানারা শহনের কথা শুনে ওকে খেতে ডাকলেন। শহন আর তাহমি, আয় সবাই একসাথে খাবো আজ। বসের ঘর থেকে ছোট আম্মুর ডাক শুনে তাহমিকে নিয়ে রান্নাঘরের দিকে এগুলো শহন। এখন তাহমিকে বলে যে কিছু লাভ হবে না সেটা ভালো করে বুঝতে পেরেছে শহন। আসল কথাটা হলো রুদ্রকে একটু জ্বালা দিয়ে নিজের মনকে শান্তি দিতে চাইছে ও। শহন আর কিছু বলবে না তাহমিকে, তার চেয়ে আগামীকাল কিছু একটা করবে বরং। এসব ভাবতে ভাবতে তাহমিদের সাথে ডিনার সেরে নিল। রাতে খাওয়া দাওয়া শেষে বিছানায় শরীর এলিয়ে দিয়েছে তারিকুল খান। আইমান মশারি টানানোর শেষে পাশের বালিশে মাথা রেখে শুয়েছেন মাত্র। এখন বলো তো আইমান, শহনের বিষয়ে কি জানি বলছিলে তখন? তুমি তো বললে বিয়ের কথা। হ্যাঁ, তাহলে জয়নাল ভাইকে বলবো মেয়ে খুঁজতে। আইমান স্বামীর বুকে হাত থেকে পাশ ফিরে শুয়ে বলেন, একটা কথা বলবো? বাবা, এত আহ্লাদি হয়ে বলছো যে? তারিকুল মুচকি হেসে শুধালেন। আইমান বলেন, তাহমিকে তোমার কেমন লাগে? তাহমি? ওকে আবার আলাদা করে কেমন লাগবে? রাগী খেপাটে তবে সুন্দর মনের একটা মেয়ে। আমার বংশের মেয়ে কি খারাপ হতে পারে? শেষের কথাটা বেশ গর্ব করে বললেন তারিকুল। হ্যাঁ, এটাই কথা। ঘরে ভালো মেয়ে থাকতে বাহিরের মেয়ে খুঁজে লাভ কি বলো?
তারিকুল কিঞ্চিত চমকালেন স্ত্রীর কথায়, মুখোমুখি শুয়ে বলেন, কি বলছো তুমি? সোহন আর তাহমি রাজি হবে? ওদের আর না মানার কি আছে বলো? লোকে কি চাচাতো মামাতো ভাই বোনদের বিয়ে করে না, নাকি শরীয়তে নেই? আহা আইমান, তা বলিনি আমি। বললাম ওরা দুজন মানসিকভাবে বিষয়টা মানবে কি না। বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। শহন রাজি না হলেও তোমার কথা ফেলবে না। তাহমির ব্যাপারটা আলাদা, ও রাজি না হলে আর কিচ্ছু হবে না। তারিকুল খান একটু ভাবলেন, ভাবনার অতলে সবকিছু সাজিয়ে গুছিয়ে দেখে খানিকক্ষণ বাদে বললেন, ঠিক আছে, তুমি তাহলে তাহমির মায়ের সাথে আগে কথা বলে দেখো তাহমি রাজি হয় কিনা। সবকিছু ঠিক থাকলে আমি ফাহিমের সাথে কথা বলবো। ঠিক আছে। রাত অনেক হলো, বাতিটা নিভিয়ে আসি বরং। হ্যাঁ যাও। তারিকুল শোয়া থেকে উঠে গিয়ে বাতি অফ করে এলেন। বিয়েবাড়ির উৎসবে হঠাৎ গান বেজে ওঠাতে উপস্থিত সবাই চমকালো, তবে তার চেয়ে বেশি চমকালো স্টেজে একজন যুবতীকে নাচতে দেখে। রুদ্র আর সুনয়না তো স্টেজের সামনে দাঁড়িয়ে হাঁ হয়ে তাকিয়ে আছে। বাকিদের অবস্থাও একই রকম। ছোট থেকে বুড়ো সবাই নিজেদের কাজকর্ম ভুলে স্টেজে নাচতে থাকা তাহমির দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। অফ হোয়াইট কালারের লেহেঙ্গা পরনে ওর, চুলগুলো ফ্রেঞ্চ বিনুনি করা, কানে গলায় সিম্পল গহনা গাটি। এক কথায় বেশ সুন্দর লাগছে। মজার কথা হলো, ওকে কেউ নাচতে বাধা দিচ্ছে না, সবাই যেন সার্কাস দেখতে ব্যস্ত। রুদ্রর হাতটা সুনয়না শক্ত করে ধরেছে এরই মধ্যে। মেয়েটা প্রথম দিনের অভিজ্ঞতার কথা আজও বোধহয় ভুলতে পারেনি। রুদ্র সুনয়নের হাতটা শক্ত করে ধরে রয়েছে। কিছু হবে না সুনয়না, শান্ত থাকো তুমি। নির্লজ্জ মেয়েটাকে আমি দেখতেছি, জাস্ট ওয়েট। রুদ্র সুনয়নাকে আশ্বস্ত করে আগে গিয়ে গানটা বন্ধ করলো। আর সাথে সাথে সবে এক প্রকার নড়চড় উঠল যেন। মেয়েটা নাচ নেহাত খারাপ করেনি বলেই এতক্ষণ সবাই নাচে মুগ্ধ ছিল। রুদ্রকে স্টেজের দিকে এগিয়ে আসতে দেখে তাহমি কুরুর হাসল। রুদ্র প্রচণ্ড রেগে আছে। স্টেজ থেকে নামতে রুদ্রর মুখোমুখি হলো তাহমি। সুনয়নার পরিবারের লোকজন সহ রুদ্রর পরিবারের সবাই ওদের দিকে উৎসুকভাবে তাকিয়ে আছে। কি চাস তুই? এইরকম অসভ্যের মতো আচরণ কেন করলি? তুই কি বুঝতে পারছিস না আমি আর তোকে চাই না? রুদ্র দাঁতে দাঁত খিচিয়ে বলল কথাগুলো। তাহমি শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, যেন কিচ্ছু হয়নি, হচ্ছে না। পাশ থেকে একজন ওয়েটার যাচ্ছিল, তাহমি তাকে ডাক দিল। এইদিকে এসো তো মামা। জি ম্যাম। আমি ট্রে থেকে একটা হার্ড ড্রিঙ্কসের গ্লাস নিল, তারপর ইশারায় লোকটাকে চলে যেতে বলে গ্লাসে এক চুমুক দিল। রুদ্র দিকে দৃষ্টিপাত করলো। কি জানি বলছিলিস, এখন বল। তাহমি এখান থেকে চলে যা বলছি, বাড়াবাড়ি করলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। রুদ্রর কথা শেষ হওয়ার আগেই তাহমি হাতে থাকা গ্লাসের সবটুকু ড্রিঙ্কস রুদ্রর মুখে ছুঁড়ে ফেল। ঘটনার আশঙ্কিকতায় হতভম্ব হয়ে গেছে সবাই। রুদ্র নিজেও এটার জন্য প্রস্তুত ছিল না। সবাই বিস্ময়ে ওদের দিকে তাকিয়ে আছে। রুদ্রর বিস্ময় কাটার আগে তাহমি পরপর দুই গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল ওর। সুনয়না ভয়ে একটু কেঁপে উঠল। রুদ্র চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহমির চোখে যে কষ্ট, রাগ, ক্ষোভ, ঘৃণা জলজল করছে, সেটা এতক্ষণে দৃষ্টিগোচর হয়েছে ওর। তোর কি মনে হয় আমি এখনো তোকে ভিক্ষা চাইতে এসেছি এখানে? এতটা ভিখারি নই আমি রুদ্র। আজ আমি বেহায়া, নির্লজ্জ, আরও কত কিছুই। অথচ সম্পর্কের শুরুতে আমার এইসব দিকেই আকৃষ্ট হতিস। নতুন নতুন সব কিছু খুব টেস্ট, বাট পুরনো হলেই সেই টেস্ট মিষ্টির বদলে তেতো হয়ে যায়, তাই না? তাহমি এক নিঃশ্বাসে কথাগুলো বলে দম নিল একটু। এরই মধ্যে রুদ্রর বাপে এগিয়ে আসতে গেলে রুদ্র ইশারায় পালন করলো। তাহমি ফের বলতে লাগলো, যদি সম্পর্কটা জাস্ট টাইম পাস থাকে, সেটা প্রথম থেকেই পার্টনারকে বলতে হয়। আর আমি টক্সিক? হ্যাঁ, আমি তো এমনই ছিলাম রুদ্র। আমি তো একটুও বদলাইনি, বরং তুই পাল্টে গেছিস। এই যে হুট করে ব্রেকআপ করে দিয়ে বিয়ে করে নিলি, একটিবারের মতো কি ভেবেছিলিস আমার মনের অবস্থা কেমন হতে পারে? হ্যাঁ মানছি, আমিও তোকে জানপ্রাণ দিয়ে ভালোবাসি না, নিজেকে ভালোবেসে তারপরে তোর কথা ভাবি। কিন্তু আমি যদি আরও সিরিয়াস হতাম। জাস্ট চিন্তা কর একবার, একটা মানুষের সাথে তোর দীর্ঘদিন কথা হয়, একসাথে টাইম স্পেন্ড করিস, হাত ধরে চলিস, কত শত স্মৃতি, ওই যে ফোন নম্বর থেকে কল আসা, হুটহাট ভিডিও কল, টেক্সট, এগুলো সব যখন দুম করেই না হয়ে যায়, কিভাবে সহ্য করে বিপরীত দিকের মানুষটা? সহ্য করতে কষ্ট হয় রে, দম বন্ধ হয়ে আসে, রাতে ঘুম আসে না, খেতে গেলে গলা দিয়ে ভাত নামে না, মাঝরাতে হুট করে ঘুম ভেঙে গেলে মস্তিষ্কে এটাই প্রথম আসে, মানুষটা আর আমার নাই। রুদ্র, তুই বুঝতে পারছিস? জাস্ট নাই সেই মানুষটা।
তখন সেই মাঝ রাতে যখন স্মৃতিগুলো হৃদয়ে কীটপতঙ্গের মতো কিলবিল করে বুকটা কেমন করে জানিস? সেটা তুই জানবি না, কারণ তোর সাথে এমন হয়নি। এসব কিছু বাদ দিয়ে যখন মনে হয় যে মানুষটার হাতের স্পর্শ থেকে শুরু করে গভীর আলিঙ্গনে শুধু আমার থাকার কথা ছিল, সেই মানুষটাকে অন্য কেউ ছুঁয়ে দেবে। রুদ্র হুট করে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। তাহমির রাগ ক্ষোভ এখন দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। চোখ দুটো চলচল করছে মেয়েটার। সুনয়নার চোখ থেকে এরই মধ্যে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। তাহমির প্রতি কোনো হিংসে কাজ করছে না ওর। কথাগুলো যেন বুকে বিঁধছে। শন কিছুটা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছে। ভেবেছিল ঝামেলা বালে তাহমিকে জোর করে নিয়ে যাবে, কিন্তু এখন যা হচ্ছে সেটাতে আর ঢুকতে চাচ্ছে না ও। কথাগুলো বলে মনটা হালকা হবে তাহমির। তাহমি, আমি চুপ। আমি বলি তুই শুন রুদ্র, একটা সম্পর্কে থাকতে গেলে কিছু বিষয় দুজনকেই মানিয়ে গুছিয়ে চলতে হয়। মানুষ তো স্বয়ংসম্পূর্ণ নয়, কিছু না কিছু ত্রুটি থাকেই, কিন্তু ভালোবাসা থাকলে সব কিছু ব্যালেন্স করে চলা যায়। আমাদের হয়তো সেই ভালোবাসা ছিল না, যদিও তোর প্রতি রাগ থেকে এসেছিলাম, কিন্তু এই মেয়েটার দিকে তাকিয়ে সব ভুলে গেছি আমি। তোর বউ খুব ভালো মনের মেয়ে, দেখ না আমার কষ্টে কেমন কাঁদছে। কখনো শুনেছিস কোনো মেয়ে স্বামীর এক্স গার্লফ্রেন্ডের দুঃখ বিলাস দেখে অশ্রুপাত করে? রুদ্র তাহমি দুহাত আঁকড়ে ধরে। তাহমি হাসি হাসি মুখে তাকিয়ে আছে ওর দিকে। সবাই চুপ করে আছে। বিষয়টা বড্ড সেনসিটিভ। আমাকে ক্ষমা করে দে তাহমি। আমার দিক থেকে কিছু খামতি ছিল, আমার উচিত ছিল আর একটু অ্যাডজাস্ট করার, কিন্তু সম্ভব হয়নি সেটা। সব কিছুর ওপরে তকদির বলে একটা বিষয় আছে, আমরা কেউ চাইলেও তা পরিবর্তন করতে পারি না। কোথায়? তাহমি দীর্ঘশ্বাস আটকে শুকনো ঢোক গিলে বলল। তাহমি রুদ্রর হাত ধরে সুনয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সুনয়না নিজেকে সামলে ঠোঁটে করে হাসি রেখা ফুটিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। পরিবারের পীড়াপিড়ি সহ্য করতে না পেরে রুদ্রকে বিয়ে করতে বাধ্য হয়েছে সুনয়না। তবে যা হওয়ার হয়ে গেছে। ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আগত সময়কে নষ্ট করতে চায় না ও। এই যে ভালো মেয়ে, এই নাও তোমার বর, ক্ষমা করে দিও আমাকে। আজকের মতো একটা গুরুত্বপূর্ণ দিনে তোমাদেরকে বিরক্ত করলাম। তাহমি রুদ্রর হাতটা সুনয়নার হাতে দিয়ে মৃদু হেসে বলল। সুনয়না মিষ্টি করে হাসলো। বাদ দাও এসব, আমি সব কিছু ভুলে গিয়েছি। চলো কিছু খাবে বরং। না গো, এখন চলে যাব, হয়তো কখনো দেখা হবে না, কিন্তু তোমাদের জন্য সব সময় প্রার্থনা করব। রুদ্র কিছু বলতে কেউ বলতে পারল না। কোনো অধিকার নেই তাহমিকে আটকে রাখার। এখানে থাকা ওর পক্ষে মোটো সুখকর না। ঠিক আছে, ভালো থেকো তাহমিম। তুমিও সুনয়না, আসি। তাহমি আর এক সেকেন্ডও সময় ব্যয় না করে দ্রুত পা চালিয়ে রুদ্রদের বাড়ি থেকে বেরিয়ে গেল। শনও ওর পেছন পেছন যাচ্ছে। গেটের বাইরে বেরোতে পেছনে কারোর অস্তিত্ব অনুভব করে দাঁড়িয়ে গেল তাহমি। তাহমি, তোর কি উচিত ছিল না রুদ্রকে জেলে পাঠানো? শহনের কথাই চমকালো তাহমি। এখানে কোনোভাবে আশা করেনি ওকে। তুমি এখানে? হ্যাঁ। তাহমি হাঁটছে রাস্তার পাশ ধরে, সাথে সহনও। তাহমি আর কিছু বলেনি, শুধু চুপচাপ হাঁটছে। সারাদিন ফুটতে থাকা গরম পানির মতো মেজাজগুলো মেয়েটা এভাবে শান্ত হয়ে হাঁটছে। বিষয়টা মোটেও হজম হচ্ছে না সহনের। আচ্ছা তাহমি, বললি না তো? কি বলবো? জেলে দিবি? তুই জাস্ট বল, ওকে জন্মের প্রতারণা করিয়ে দিব আমি। না ভাইয়া, যে মানুষটা আমার কথা বিন্দুমাত্র না ভেবে অন্য কাউকে আপন করে নিল, তাকে আর কি শাস্তি দিব? তাহমি স্থির হয়ে দাঁড়িয়ে মায়া মায়ের দৃষ্টিতে তাকিয়ে আছে সহনের দিকে। সহনের বুকের ভিতর কেমন মুচড়ে উঠছে। তাহমিকে কখনো এরকম কষ্ট পেতে দেখিনি ও। তাহমির ডান হাতটা নিজের ডান হাতে আলতো করে ধরে আবারও হাঁটতে লাগলো সহন। ঠিক বলেছিস। ফুচকা খাবি তাহমি, নাকি আবার ঝালে হাঁসফাঁস করবি? আমি ঝালে হাঁসফাঁস করি নাকি তুমি করো? আমি ঝাল খেতে পারি। তাহমি মুচকি হাসলো। বেশ, চলো দেখি আজ কে কত ঝাল খেতে পারে। ওকে, ডান। দুজনে হাঁটতে হাঁটতে রাস্তার পাশের ফুচকাওয়ালা মামার কাছে গেল। রাত আনুমানিক 10টা ছুঁই এখন। দোকানে আরও কয়েকজন কাস্টমার আছে। তাহমি ও সহন দোকানের পাশে গিয়ে দাঁড়ালো। মামা, আমাদের 2 প্লেট ঝাল দিয়ে ফুচকা দাও তো। শন তাহমির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল। সত্যি বলতে সহন তেমন ঝাল খেতে পায় না। তাহমি তার চেয়ে বেশি একটু পারে। একটু দাঁড়ান ভাইজান, দিতাছি। ফুচকাওয়ালা মামা কয়েক মিনিটের মধ্যে চটপট 2 প্লেট ফুচকা রেডি করলো। তাহমি ও সহন দুজনে ফুচকা খেতে শুরু করেছে। মোটামুটি ঝাল থেকে সহন নিজেকে সংযত রেখে 1 প্লেট ফুচকা শেষ করে ফেলো। তাহমি ঝাল লাগেনি, সে আরও উৎসাহ নিয়ে ফুচকাওয়ালা মামাকে বলে। মামা, ঝাল হয়নি তো, আর একটু ঝাল দাও। ঠিক আছে আপা।
আবারও 2 প্লেট ঝাল ঝাল ফুচকা দিল ফুচকাওয়ালা মামা। তাহমি ও শন যথারীতি এই প্লেটও শেষ করে ফেল। শন ঝালে একটু আধটু হাঁসফাঁস করতে শুরু করেছে। ঝালে ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে ও। তাহমির বেশ মজা লাগছে, একটু ঝাল লাগলে বিষয়টা খুব মজার। মামা ঝাল হয়নি তো, আরো ঝাল দাও, আরো। শন বেচারা চুপচাপ দাঁড়িয়ে আছে। আর যে ঝাল খেতে পারবে না সেটা বলতে গেলে তাহমির না আবার মন খারাপ হয়ে যায়। তবে ওর সাথে ঝাল খেতে জিততেও হবে, নইলে বাসে গিয়ে এটা নিয়ে খুব কথা শোনাবে। আপা এর চেয়ে ঝাল দিলে কিন্তু অসুস্থ হয়ে যাবেন। ফুচকাওয়ালা মামা আবারও 2 প্লেট ফুচকা এগিয়ে দিলেন ওদের দিকে। শহনের কানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, এমন অবস্থা তাহমির চোখে টলমল করছে। আজ যেন ঝাল খাওয়ার পাল্লা শুরু করেছে দুজন। কিচ্ছু হবে না গো, তাহমির মুখে ফুচকা দিয়ে খেতে খেতে বলল। শন একটাও ফুচকা খেয়ে থেমে গেছে। তাহমির হাত মুখ সব চলছে, সবগুলো ফুচকা না খেয়ে যেন থামা যাবে না। শন নিজের প্লেটটা ফুচকাওয়ালাকে দিয়ে একটু অন্যদিকে এগুলো। তাহমি ফুচকার দিকে এতটাই মনোযোগী যে শহনের প্রস্থান খেয়াল পর্যন্ত করলো না। আপা পানি দেবো? ঝালে হেসকি উঠে গেছে তাহমির। দোকানদার পানির বোতল এগিয়ে দিয়েছে। তাহমিও দেরি না করে তাড়াতাড়ি ঢকঢক করে পানি পান করতে শুরু করেছে। আধা লিটার পানিতেও ঝাল কমছে না। ফুচকাওয়ালা মামা গামছা দিয়ে মুখ চেপে মিটি মিটি হাসছে ওর অবস্থা দেখে। এর মধ্যে শন এলো, হাতে 2টো আইসক্রিম। একটা আইসক্রিম তাহমির সামনে এগিয়ে দিয়ে বলল, এটা খেতে শুরু কর, একটু ভালো লাগবে। তুমি কখন গেলে এসব কিনতে? তাহমি শনের হাত থেকে আইসক্রিম নিয়ে খেতে শুরু করেছে। শন ফুচকার বিল পে করে এশারের সামনে এগুতে বলো তাহমিকে। হাঁটতে হাঁটতে শনও আইসক্রিম খেতে শুরু করেছে। তুই যখন বিভোর হয়ে ঝালুওয়ালা ফুচকা খাচ্ছিলিস তখন। আইসক্রিম খাওয়াতে একটু একটু ভালো লাগছে তাহমির। শনের সাথে কথা বলতে বলতে এগোচ্ছে মেয়েটা। আপাতত তাহমির সমস্ত প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথার মনোযোগী শ্রোতা শহন। শন শাইলার মাকে সব কিছু জানানোর পর শাইলার মা খুব রাগারাগি করেন মেয়ের সাথে। এক পর্যায়ে রেগে মেগে লেখাপড়া বাদ দিয়ে বিয়ে দিবে বলে জানে শাইলাকে। বেচারা শাইলা তো ভয় পেয়ে গেছে। এই বয়সে বিয়ে অসম্ভব ব্যাপার। যদিও শাইলার মা খুব বুদ্ধিমতী নারী। মেয়েকে সোজা করার জন্যই এত সব নয়চই কথাবার্তা বলেছিলেন তিনি। আর এসবই কাজও হয়েছে। মাথা থেকে সব কুবুদ্ধি বাদ দিয়ে এখন মন দিয়ে লেখাপড়া শুরু করেছে শাইলা। কি তাহমির সাথে বিয়ে? বাবা এটা কিভাবে সম্ভব বলো? ড্রয়িং রুমের পাশাপাশি সোফায় বসে আছে বাবা ছেলে। তারিকুলের প্রস্তাবে রীতিমতো শকড শন, যাকে ছোট থেকে বোনের নজরে দেখে এসেছে। কিভাবে বিয়ে করবে, সংসার করবে তার সাথে। কেন, তাহামিকে তোর অপছন্দ নাকি অন্য কাউকে পছন্দ করিস? বিষয়টা তেমন নয় বাবা। তাহমিকে অপছন্দ করা কিংবা অন্য কাউকে পছন্দ করার কোনো কিছু নেই এখানে। ফাইজা আর তাহমিকে তো কখনো আলাদা করে দেখিনি বলো। তারিকুল শহনের কাঁধে হাত রেখে ধীরে সুস্থে বোঝাতে লাগলেন। দেখ শহন, আমরা যেটা চাচ্ছি সেটা অমূলক কিছু নয়, সম্ভব বলেই বলছি। ফাইজা আর তাহামি আলাদা। ও তোর কাজিন, ওর সাথে বিয়ে করা জায়েজ। তাছাড়া তাহামির মতামত নিয়ে তবেই তোর সাথে কথা বলতে এসেছি আমি। সকালে তোর মা গিয়েছিল তাহামি ও জাহানারার সাথে কথা বলতে। তাহামির কোনো আপত্তি নেই বিয়েতে। তাহমির মতামতের কথা শুনে কিছুটা অবাক হলো শহন। রুদ্রর প্রতি অনুভূতি একরকম ফিকে হয়ে গেছে, নাকি সব কিছু ভুলে নতুন করে শুরু করতে চাইছে ও। তবে যাই হোক, তাহমি যখন রাজি আর দ্বিমত পোষণ করার কিচ্ছু নেই। তবে কিছুটা সময় লাগবে নিজেদের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক করতে। শহনকে ভাবনায় বিভোর হয়ে থাকতে দেখে তারিকুল খান ফের বলতে লাগলেন, নিজের ভালো বুঝতে শিখেছিস এখন, সময় নিয়ে ভেবেচিন্তে বলিস। আশা করি আমাকে আশাহত করবি না তুই। বসে থেকে উঠে দাঁড়ালেন তারিকুল। সন্ধ্যার এই সময়টা নিজের ঘরে বই পড়ে কাটান তিনি। দাঁড়াও বাবা, আমি রাজি তাহমিকে বিয়ে করতে। বাবা ছেলে একসাথে মুচকি হাসলো। খানবাড়িতে বিয়ে লাগলো বলে শুক্রবার খানবাড়িতে আজ বিয়ে। আসরের নামাজ শেষে ঘরোয়াভাবে 2 পরিবারের লোকজন ও কিছু আত্মীয় স্বজনের উপস্থিতিতে তাহমি ও শহনের বিয়ে সম্মান হয়েছে। সন্ধ্যা নেমেছে। তাহমিকে শহনদের বাসায় নিয়ে আসা হয়েছে। লাল টুকটুকে বেনারসির বদলে ম্যাজেন্টা রঙের বেনারসি পরে আছে ও। দর্শী মেয়েটাকে আজ বড্ড সুন্দর লাগছে। শহন তো প্রথমে চিনতেই পারেনি তাহমিকে। মেয়েটা এর আগে কখনো এরকম সুন্দর করে সাজেনি অবশ্য। শহনের বন্ধুরা তো বেশ মজা নিচ্ছিল ওর অবস্থা দেখে। ফাইজের রুমে বসে আছে তাহমি। বাড়ির সাজগোজ নেই এখন, সিম্পল গহনাগাটি আর একটি শাড়ি পরে আছে। আশেপাশের পাড়া প্রতিবেশীরা এসেছে নতুন বউ দেখতে। মজার বিষয় হলো একবারই মেয়ে হওয়া সত্ত্বেও তাহমিকে যখন সবাই বউ বউ বলছে,
ওর বেশ অদ্ভুত লাগছে। আইমান তো মাঝে মধ্যে তাহমিকে বলছে, মা আজ একটু কম কম কথা বল, আজ তোর বিয়ে হয়েছে, এটা তো শ্বশুর বাড়ি। জবাবে তাহমি কিছু বলে না, মুখ টিপে হাসে ফাইজার সাথে। বিষয়টা খুব এনজয় করছে ওরা দুইজন। শন নিজের ঘরে শুয়ে আছে, ভাবছে এই পাগলাটে মেয়েটাকে আজীবন কিভাবে সামলাবে। মাঝে মধ্যে মনে হচ্ছে কোনো ব্যাপার না, ছোট তো এমনিতে সামলে আসছে, এখনও সামলাচ্ছে, তাহলে ভবিষ্যতও পারবে নিশ্চিত। ভাইয়া ভাত খাবে না? ভালোই রাত হয়েছে, মা আর আমি সবাই ক্লান্ত গো। ফাইজার কথায় নড়েচড়ে উঠল শহন, শোয়া থেকে উঠে বসলো। তাহলে ভাত রেখে ঘুমিয়ে যাসনি কেন? দূর বোকা, আপু তো আমার ঘরে, তুমি বের হও ঘর থেকে এখন, তোমার ঘরটা সাজানো হবে, বাইরে লোকজন দাঁড়িয়ে আছে, ঘর সাজিয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো। শন বিছানা থেকে নেমে দাঁড়িয়েছে। ফাইজা ডাক দিতে ঘর সাজানোর লোকজন ভেতরে এসেছে। এসবের দরকার নেই, আমি গেলাম খেতে। যাও। শন ঘর থেকে বেরিয়ে যেতে ওরা হাতে হাতে ঘর সাজানো শুরু করলো। রজনীগন্ধার সাথে লাল গোলাপ দিয়ে সাজাবে ঘর, পাশাপাশি কিছু বেলুন আর রঙিন মোমবাতি থাকবে। ডাইনিং টেবিলে এসে অলরাউন্ডার তাহমিকে খেতে বসতে দেখে ঠোঁট টিপে হাসছে শহন। তারিকুল খানও খেতে ব্যস্ত। আত্মীয় স্বজনরা আগে খাওয়া দাওয়া সেরে নিজেদের জন্য বরদিকিত ঘরে চলে গেছে। ওভাবে তাকিয়ে না দেখে তুমিও খেতে বসো। তাহমির কথায় শন চেয়ার টেনে বসেছে। আইমান এরই মধ্যে শনকে খাবার রেডি করে দিল। পোলাও, কোরমা, মাংস, রোস্ট সব কিছুই আছে আজকের মেনুতে। শন অবশ্য ভাত প্রেমী, গরুর মাংস দিয়ে শুধু ভাতই খাবেও। তামি আরামসে বসে বসে রোস্ট চিবুচ্ছে। তুই যে এখন শ্বশুর বাড়িতে আছিস তা জানিস তাহমি? শ্বশুরের সামনে কেউ এভাবে খায়? তাহমিকে একটু খোঁজাতে বলল শহন, কিন্তু তারিকুল খান সে ঘুরে বালি পড়ল। চুপ, খাবার সময় মেয়েটাকে কেন জ্বালাচ্ছিস সোহন? হ্যাঁ বড় আব্বু, তুমি একটু বকে দাও তো, সব সময় এমন করে ভাই। তাহমি কথা শেষ না করে জিহ্বা কামড়ে থতমত খেয়ে তাকিয়ে আছে। বিয়ের পর বরকে ভাইয়ে বলা কি লজ্জা। চুপচাপ খেয়ে দিয়ে ঘুমোতে যা, আর খবরদার দুজন আগের মতো ঝামেলা করিস না আবার। আইমান শহনের পাশে চেয়ার টেনে বসলেন। ফাইজাও এরই মধ্যে চলে এসেছে, মায়ের পাশে বসলো সেও। শহনের খাওয়া এরই মধ্যে প্রায় শেষ। তাহমি এখনো যেখানে ছিল সেখানেই আছে। ঠিক আছে মা। তবে মা, ভাইয়া কিন্তু মোটামুটি নির্দোষ, তাওমি আপু একাই যথেষ্ট ঝামেলা করার জন্য। একদম একদম। ফাইজার কথা শেষ হতে তাহমি কটমট চোখে তাকালো ওর দিকে। আইমান আর তারিকুল মুচকি হাসছেন। শন ফাইজার সাথে তাল মিলিয়ে বলল, ভালো হয়েছে, তোরা দুই ভাই বোন একেবারে সাধু, আর যত দোষ তাহমি ঘোষ। ওকে? তাহমির কথায় সবাই একসাথে হেসে উঠল। সারাদিনের কাজকর্মে বেশ ক্লান্ত জাহানারা। ছোট্ট করে আয়োজন হলো, বিয়ে তো বিয়েই, তাই খাওয়া দাওয়া শেষে নিজের ঘরে চলে এসেছেন জাহানারা। বিছানা গোছানো শেষ করে মশাই টাঙ্গাচ্ছেন এখন। ফাইম বারান্দায় বসে ফোনে কথা বলছেন। আগামীকাল ব্যবসার কাজে শহরের বাইরে যেতে হবে ওনাকে। হ্যাঁ গো, এসো, বিছানা গোছানো শেষ। ফোনে কথা শেষ করে আসছি জাহান্নারা। তাহমির মা নিজের বালিশে মাথা রেখে শুয়ে পড়েছেন। আগে তাও মেয়েটা ঘরে ছিল, কিন্তু এখন তো সারাদিন একাই থাকতে হবে। এসব ভেবে মন খারাপ লাগছে জাহানার। এর মধ্যে ফাইম এসে শুয়ে পড়েছেন। স্ত্রীর মন খারাপ বুঝতে পেরে মাথায় হাত বুলিয়ে দিয়ে শুধালেন, মন খারাপ জাহান্নারা? একটু। মন খারাপ করো না, একবারের মধ্যেই তো আসে তাহমি। কপাল ভালো বলেই সোহনের সাথে বিয়েটা হয়েছে, যদি দূরে বিয়ে দিতাম তখন কি করতে বলো তো? জাহানার একটু ভাবুক হয়ে গেলেন। ভুল বলেননি তো তাহমির বাবা? ঠিক বলেছ তুমি। এখন ঘুমানোর চেষ্টা করো, সকালে আমায় তাড়াতাড়ি বের হতে হবে। জাহানারা স্বামীর কথায় সায় দিলেন। চোখ বন্ধ করে ফেলে তাহমির মুখটা ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে গেলেন। বাহ, খুব সুন্দর করে সাজিয়েছে তো ঘরটা। তাহমি ঘরে হেঁটে হেঁটে খাটের সাজানো ফুলগুলো ছুঁয়ে দিয়ে পড়ল। পাশাপাশি ফ্লোরে রাখা বেলুনগুলো পা দিয়ে এদিক ওদিক সরিয়ে দিল। শন বিছানায় বসে ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হবে না, বিস্ময় নিয়ে তাকিয়ে আছে হবে। কোথায় বিছানায় একটু শান্ত হয়ে বসে থাকবে তা না করে এভাবে হেঁটে হেঁটে ফুলগুলো দেখছে। আজকে যে ওর ফুল সজ্জা, আর সামনে জলজ্যান্ত একটা স্বামী বসে আছে, সে বিষয় একটু হেলদোল নেই। অবশ্য ফুলসজ্জা নিয়ে শহনের মাথা ব্যথা নেই, কিন্তু বসে তো দুটো কথা বলবে। হ্যাঁ, সুন্দর লাগছে, ফুলগুলো নষ্ট করিস না। এমনিতেই সব নষ্ট হয়ে যাবে। তামি হেলে তুলে এসে বিছানায় শহনের মুখোমুখি বসলো। চুলগুলো খোপা করা, কানে সোনার দুল, গলায় চেন।
পরনে গাঢ় গোলাপি রঙের শাড়ি। শন ভুরু উঁচিয়ে শুধালো, কিভাবে নষ্ট হবে? কেন তুমি ফুলসজ্জা করবে না আমার সাথে? তাহমির ঠোঁটের কোণে দুষ্টু হাসি। মেয়েটার এমন প্রশ্নে থতমত খেয়েছে সহন। কি বলা উচিত? একদম দুষ্টুমি করবি না বললাম। আজব। তাহমি মুচকি হেসে সহনের কোলে হুট করে শুয়ে পড়ল। শন বরফে নাই জমে গেছে একেবারে। এই মেয়ে কি জোড়াজুড়ি করবে? তাহমি শোন। বলো, তবে তার আগে মাথায় হাত বুলিয়ে দাও। শন ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, সবকিছু তো হুট করে হয়েছে, তাই আমাদের উচিত একটু সময় নেওয়া। কিসের জন্য? বুড়কুঞ্চিতে করে তাকায় তাহমি। না মানে, শোনো, ফুলসজ্জা বারবার আসে না। তাছাড়া তুমি আমার বর, এখন কিসের সময় লাগবে? হ্যাঁ, এক্স আমার ছিল, তোমার না। আমার তো সময় লাগবে না। এসব বাদ দিয়ে কাছে এসো তো। শন শুকনো ঢোক গিলে তাকালো তাহমির চোখে। এমনিতেই অন্য কোনো মেয়ে হলে ইতস্তত লাগতো না ওর, কিন্তু তাহমিকে দেখে এখন লাগছে। কিভাবে কাছাকাছি যাবেও? দুদিন আগে তো ভাইয়া বলে ডাকতো মেয়েটা। বিরক্তিকর ব্যাপার স্যাপার। তুই ঘুমা, কালকে হবে সব, আজ বাদ দে শুধু। তাহমি শোয়া থেকে উঠে বসে শনকে এক প্রকার ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে বেচা। বরের বুকের উপর শুয়ে ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে দিয়ে বলল তাহমি, জানো, একদিন স্বপ্নে তোমাকে টসটসে একখানা চুমু খেয়েছিলাম। আজকে সেটা বাস্তবতায় রূপ পাবে। স্বপ্নে? তুই স্বপ্নে এসব করেছিস আমাকে? তুই এত নির্লজ্জ কেন ভাই? আমি তো এমনই, নতুন জানলে। এসব বাহানা রাখো তো, আসো চুমু খাই। তাহমি শহনের বুকে ভর দিয়ে ঠোঁটের দিকে ঠোঁট এগিয়ে দিল। বাচ্চাদের মতো ঠোঁট উঁচু করে চোখ ঘন ঘন পলক ফেলছে ও। সর। একটা কিস করো না। কালকে করব। আজকে কি ঠোঁটের উপোস চলছে তোর? শহনের বাচ্চা, তুই কিস করবি কিনা তাহমির কথা শেষ হওয়ার আগে শহনের শক্ত ঠোঁটের স্পর্শে শিউরে উঠল ওর কোমল ওষ্ঠজোড়া। অবশেষে দুজনে চোখ বন্ধ করে ফেল তৎক্ষণাৎ। মিনিট পাঁচেক পর শহনের স্পর্শ থেকে মুক্তি পেল তাহমি। দুজনে ভারী নিঃশ্বাস ফেলছে। তাহমির পিঠে দুহাত রেখে বক্ষে জড়িয়ে রেখেছে শহন। এতগুলো বসন্ত পেরিয়ে আজ ভরা যৌবনা এক নারী শহনের শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে আছে, তাও তার বিবাহিত স্ত্রী। তাই স্বাভাবিকভাবে নিজেকে সঁপে দিয়েছে। নিষেধার কণ্ঠে শুধালো সোহন, হয়েছে নাকি আরো লাগবে? পারবে। তামি মুচকি এসে শহনের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল যেন। সমস্ত ইতস্ততা ভুলে তাহমির প্রশ্নের জবাব দিতে ব্যস্ত হয়ে উঠল শহন। পূর্ণ সম্পর্কে পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করলো তাহমি। সব বিবাহিত সম্পর্কে শুরু থেকেই ভালোবাসা থাকে এমন নয়। ভালোবাসা ছাড়াও বৈবাহিক সম্পর্ক শুরু হয়, আর ধীরে ধীরে গড়ে ওঠে পারপার্শ্বিক বন্ধন, ভালোবাসা। তাহমি ও শহনের মতো সময়ের সাথে সাথে গভীর প্রেমের সূত্রপাত ঘটে। একসময় একসাথে থাকতে থাকতে আরও স্ট্রং বন্ডিং তৈরি হয় ওদের। ভার্সিটিতে শেষবারের মতো এসেছে ফাইজা। এখানে আর আসা হবে না। সবার সাথে দেখা শেষে টিচার্স রুমে এসেছি ও। রনক স্যার ডেকে পাঠিয়েছে ফাইজাকে। রনক ওদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার। বছরখানিক হবে ভার্সিটিতে জয়েন হয়েছিল। এটাই প্রথম চাকরি ওনার। তবে বেশ মিশুক আর ভালো মনের মানুষে। স্যার ডেকেছিলেন? চেয়ারে বসে ফোনের দিকে তাকিয়েছিল রনক। ফাইজার ডাকে ওর দিকে দৃষ্টিপাত করলো। ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ বসো, কি খাবে, চা বা কফি? ফাইজার অস্বস্তি লাগছে। এমনিতে কেউ নেই এখানে, তার উপর আবার এত আদিক্ষেতা। অন্য কেউ দেখলে কি না কি ভাবে আবার। না স্যার। ফাইজার সামনাসামনি একটা চেয়ারে বসে বলল, এটা নাও, আশা করি বিকেলে দেখা হবে, এসো এখন। ফাইজা দিকে একটা হলদে রঙের খাম এগিয়ে দিল রনক। ফাইজা কিছুটা চমকালো। এরকম খাম করেই তো আগন্তুক চিঠি দেয়। খামটা হাতে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করলো ফাইজা। ভার্সিটির বাইরে গিয়ে খুলবে বলে বেশ তাড়াহুড়ো করে বের হলো সেখান থেকে। বুকটা কেমন করছে মনে হচ্ছে আগন্তুক বুঝি এবার ধরা দিবে। পরন্ত বিকেল। পার্কের একপাশে বেঞ্চিতে বসে আছে ফাইজা। পরনে তার কালো রঙের গাউন। রনক দূর থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে নিল ওকে, তবে ফাইজা সেটা দেখেনি। ভার্সিটি থেকে বেরিয়েই হলদে রঙের খাম খুলে চিঠিটা পড়েছিল ফাইজা। সেখানে লেখা ছিল আগন্তুকের আসল পরিচয়। রনকই সঙ্গে আগন্তুক, ফাইজার ভালোবাসার মানুষ। হ্যাঁ, রনকই আগন্তুক, ফাইজার ভালোবাসার মানুষ। এখন সময় হয়েছে বলে রনকই নিজে থেকে ধরে দিল ওর সামনে। তবে ফাইজা কখনোই ভাবেনি তার স্যারই আগন্তুক হতে পারে। সরি বসিয়ে রাখার জন্য। রনকের কথাই ভাবনায় ছেদ ঘটল ফাইজার। মৃদু হেসে উঠে দাঁড়ালো ও। রনক ফাইজার উপর আর চোখে আপাদমস্তক নজর বুলিয়ে নিল। বেশ কিউট লাগছে মেয়েটাকে। সমস্যা নেই, বসুন স্যার।
রনক আর ফাইজার মাঝখানে কিছুটা দূরত্ব রেখে বসলো। রনক যে এতক্ষণ ইচ্ছে করে দূর থেকে দাঁড়িয়ে ফাইজাকে দেখছিল সেটা বুঝতে পারেনি ফাইজা। ফাইজার নিরাপত্তা দেখে মুচকি হাসলো রনক। পরিবার বলতে কেউ নেই রনকের। ছোট থেকে দাদা বাড়িতে বড় হয়েছে, দাদা দাদিও পৃথিবীতে নেই এখন। চাচা চাচি থাকেন গ্রামের বাড়িতে, রনকও এ শহরে একাই আছে। কিছু বলবে ফায়জা? বলল। বলো তাহলে। ফাইজা শুকনো ঢোক গিলে কিছু একটা বলতে চাইলো, কিন্তু মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না ওর। রনককে সামনে দেখে সবকিছু এলোমেলো হয়ে গেছে। ফাইজার স্বভাব চরিত্র সম্পর্কে অবহিত রনক, তাই ইচ্ছে করে একটু মজা করছে ওর সাথে। ফাইজা মনে মনে অনেক কিছু বলতে চাইলো, লজ্জায় কিছু বলতে পারবে না, সেটা রনক জানে। আসলে আপনি কেন না মানে এতদিন বলেননি কিন্তু কিছু। শান্ত হও, স্বাভাবিক করো নিজেকে। ঠিক আছে, চলো পার্কের বাইরে রেস্টুরেন্টে বসে কথা বলবো। আরেকদিন গেলে হয় না? ফাইজা নিজের হাত দিয়ে পেন্সি ধরে আছে। রনকর অস্বস্তি বুঝতে পেরে জোর করলো না। ঠিক আছে, তুমি চাইলে তোমার বাসায় আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে যাব। তুমি রাজি? কিছু বলতে হবে না, শুধু মাথা নেড়ে ইশারা করো। তোমার সিদ্ধান্তকে সম্মান করি আমি। ফাইজার হার্টবিট বেড়ে গেছে, গলা কেমন শুকিয়ে যাচ্ছে। প্রিয় মানুষের সাথে বিয়ের কথা বলে সব মেয়ের অবস্থাই হয়তো এমন হয়। তবুও ফাইজা মাথা নেড়ে সম্মতি জানালো। রনক মুচকে এসে আলগোছে মাথায় একটু হাত ছুঁয়ে দিল ওর। মুহূর্তেই কেঁপে উঠল ফাইজা। ইস, প্রিয় মানুষের প্রথম স্পর্শ। দুপুরবেলা শরৎকাল, রৌদ্র উজ্জ্বল, আকাশে সাদা মেঘের ভেলা। কড়া রোদে ঘেমে নিয়ে বাসায় ফিরছে শন। তাহমি রান্নাবান্না শেষে গোসল করতে ওয়াশরুমে ঢুকেছে কেবল। শন রুমে ঢুকে শার্ট প্যান্ট পাল্টে শুধু একটা লুঙ্গি পরিয়ে নিল। গরমে হাঁসফাঁস লাগছে ভীষণ। এখনই গোসল করতে না পারলে মাথা ব্যথা শুরু হবে ওর। তাহমি, এই তাহমি, দরজাটা খুলবি একটু? আমি গোসল করছি তো। শন একটু ভাবলো, তারপর আবার ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, জরুরি দরকার আছে, যেভাবে আছিস সেভাবে খোল দরজা তাড়াতাড়ি। শনের ব্যস্ততাও বুঝতে পেরে ভেজা অবস্থায় দরজা খুলে দিল তাহমি। সারা শরীর ভেজা, জামা কাপড় লেপটে রয়েছে শরীরে। শন তাহমিকে কিছু না বলে ভিতরে ঢুকে দরজা আটকে দিল। শহনের এরকম কাণ্ড কারখানা দেখে থতমত খেয়ে তাকিয়ে আছে তাহমি। এটা কি হলো? আমিও গোসল করব, অসহ্য লাগছে গরমে। তুই কর, আমিও করি। হুশ, ফাইজা যদি কোনো কারণে রুমে এসে বুঝতে পারে আমরা একসাথে ওয়াশরুমে, তোমারই কিন্তু লজ্জা লাগবে। তাহমি চুলে শ্যাম্পু লাগাতে লাগাতে বলো। শন ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে। আপাতত ঠান্ডা পানিতে মন প্রাণ চুরিয়ে যাচ্ছে ওর। তাহমি কথা আমলে নিচ্ছে না। থাক, ঠিক আছে। তাহমি নিজের মতো চুলে শ্যাম্পু দিতে লাগলো। শহনে গোসল করতে সময় লাগে না। যতক্ষণে তাহমি শ্যাম্পু করবে ততক্ষণে ওর গোসল শেষ হয়ে যাবে ভেবে চুপ করে আছে তাহমি। মাথার শরীর পানি স্পর্শে শীতল হতে তাহমির দিকে দৃষ্টিপাত করলো শহন। ভেজা জামা কাপড়ে ভীষণ আবেদনময়ী লাগছে ওকে। শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট পৌঁছে যাচ্ছে। অবস্থায় বেগতিক দেখে শুকনো ঢোক দিল শহন, কিন্তু হাতের মধ্যে নিষ্পিস ভাবখানা দমন করতে পারল না। পেছন দিক থেকে তাহমির কোমরে দু হাত রেখে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল শহন। আচমকিক স্পর্শে চমকালো তাহমি। কি করছো? চুলে শ্যাম্পু তো। শহন মুখে কিছু না বলে তাহমিকে চট করে নিজে দিকেই ফেরালো। পিঠে হাত রেখে বুকের সাথে আগলে ধরে ঝর্ণার নিচে দাঁড়িয়ে পড়ল। ঝর্ণার পানিতে তাহমির চুলের শ্যাম্পু ধুয়ে যাচ্ছে। শন এক হাতে ওর চুলগুলো নেড়েচেড়ে দিচ্ছে আর অন্য হাত কোমরে রেখে শক্ত করে ধরে আছে। এই নে, সব শ্যাম্পু ধুয়ে গেছে। কিন্তু চুপ। শন তাহমির ঠোঁটে আঙ্গুল চেপে ধরেছে। কপালে আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিয়ে আবারও পেছন ফিরিয়ে দাঁড় করালো তাহমিকে। উদরে হাত রেখে মৃদু চাপ দিয়ে নিজের শরীরের সাথে ঠেকালো তাহমির পিঠ। তারপর ওর ভেজালো চুলগুলো একপাশে সরিয়ে ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলে এলোমেলো করে দিতে লাগলো শহন। ঠান্ডা লেগে যাবে কিন্তু, রুমে গিয়ে না হয় আদর করলে। চুপ। এখনই লাগবে, বাধা দিও না, কষ্ট তুই পাবি। তাহমি মুচকি এসে চুপ করে রইল। মারাত্মক মুডে আছে ভদ্রলোক, এখন আর ঘাটানো যাবে না ভেবে চুপচাপ সায় দিল তাহমি। ভাবি, ভাবি কই তুমি? ভাইয়াকেও তো দেখছি না। আচমকা ফাইজাটাকে নড়েচড়ে উঠল দুজন। তাহমি নিজের কামিজ ঠিক করে তাড়াতাড়ি দরজা খুলতে গেলে শন আটকে দিয়ে বলল, এই বলদি, তোর জামা কাপড় সব ভেজা, তুই বের হবি কিভাবে? অশালীন লোক, মানা করেছিলাম না? এখন চুপ করে থাকো, নয়তো লুঙ্গি খুলে ফেলবো। শন দুষ্টু হাসি দিয়ে বলল। সে আর নতুন কি? তাহমি শহনের গলায় ছোটখাটো একটা কামড় বসিয়ে দিয়ে চিৎকার করে উঠল ও। আচমকা ভাইয়ের মৃদু চিৎকার কিছুটা ঘাবড়ে গেল ফাইজা। তাড়াতাড়ি ওয়াশরুমের দরজা বাইরে গিয়ে পড়ল। ভাইয়া কি হয়েছে তোমার? আরে পা পিছলে গেছে সাবানে। তা আমি তো ওদের বাসায় গেছে, তুই বরং পরে কথা বলিস ওর সাথে।
আমি গোসল সেরে আসছি। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আমি খেতে গেলাম, তুমি এসো। আর ভাবিকে কল দিয়ে আসতে বইল, এই দুপুরবেলায় ওই বাসায় কি? শেষে কথাটা একা একা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল ফাইজা। কামড় দিয়েছিস না? তাহমিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে ঘাড়ে আলতো করে কামড়ে দিয়ে শুধালো সহন। আবেশে সাপের মতো মুচড়ে যাচ্ছে তাহমির বদন। ছাড়ো প্লিজ, ফাইজা চটে গেছে। এখন তাড়াতাড়ি বের হই, বাকিটা রাতের জন্য তুলে রাখো। ওকে, দুটো কিস কর তাহলে। তাহমি সহনের মুখোমুখি পায়ের উপর পা রেখে দাঁড়িয়ে গলা জড়িয়ে হেসে বলল, এটা কোনো ব্যাপার? তোমার বউ অলওয়েজ রেডি এসবের জন্য। পরপর দুইবার তাহমি সহনের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল কয়েক মুহূর্তের জন্য। লাভ ইউ তাহমি। লাভ ইউ টু। 2 নম্বর ভালোবাসা। হুশ, ভালোবাসি আমিও। ওকে একদম, আমি বের হচ্ছি, তুইও তাড়াতাড়ি আয়। আমি মাথা নেড়ে সম্মতি দিল। শন ওয়াশরুম থেকে বেরিয়ে আগে ঘরের দরজা আটকে নিল, তারপর চেঞ্জ করে চুলগুলো পরিপাটি করে ঘর থেকে বেরোলো। দুপুর থেকে তাহমির সাথে কথা বলছে যেও বলতে পারছে না ফাইজা, কিভাবে যেন সময় মিলছে না দুজনের। তাহমিকে আগে ভাগে রনক স্যারের বিষয়টা বলে রাখলে স্বস্তি পেত ও, কিন্তু এই তাহমি তো আজ পূর্ণিমার চাঁদ পেয়ে গেছে। নিজের ঘরে বসে বসে এসব ভাবছে ফাইজামা। ফাইজা আসবো? তাহমি মুচকি হেসে ফাইজার পাশে বিছানায় এসে বসলো। সারাদিন আজ আমাকে খুঁজেছিস শুনলাম, কোনো জরুরি কথা? আমি নাকি? হ্যাঁ মানে কিছু বলার আছে। তাহমির কথায় জবাব দিতে গিয়ে ফাইজা মিটিমিটি হাসছে। কাহিনী কি রে ফাইজা, প্রেম টিপ করছিস নাকি তুই? না তো। চট করে উত্তর দিল ফাইজা। তবে ওরা হাবিয়ে ভাবে তাহমির আর বুঝতে বাকি রইল না কিছু। মনে হচ্ছে একেবারে হ্যাঁ তো হবে উত্তরটা। ফাইজা মুচকি হেসে তাহমির হাত দুটো চেপে ধরে কণ্ঠ খাদে নামিয়ে বলতে লাগলো, আসলে ভাবি, আমাদের ভার্সিটির টিচার রৌনক স্যার আমাকে পছন্দ করেন, তো উনি বাসায় বিয়ের কথা বলতে আসতে চাচ্ছেন। তুমি যদি বাবা মাকে একটু বলতে। তাহমি মুচকি হাসলো। আরে বাহ, ছেলে শিক্ষক, তাহলে তো দেরি করার কিছু নেই। শিওর বড় আব্বু? আম্মু রাজি হবে, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি গিয়ে বলবো আম্মুকে। আমাকে নিয়ে কি বলছিস তোরা দুজন? ফাইজার কথা শেষ না হতে দরজা ডিঙিয়ে ঘরে প্রবেশ করলেন আইমান। মায়ের উপস্থিতি টের পেয়ে চুপ করে গেল ফাইজা। মোটামুটি ভয় লাগছে ওর। তাহমি বসা থেকে উঠে হাসিমুখে শাশুড়ির দিকে এগিয়ে গেল। বড় আম্মু, একটা ভালো নিউজ আছে। ভালো নিউজ? কি ভালো নিউজ বল তো শুনি। ফাইজার ভার্সিটির টিচার রৌনক ওকে পছন্দ করে, তোমরা চাইলে বিয়ের জন্য বাসায় কথা বলতে আসবে। একটু ভেবে বলো তো। তাহমির কথা শেষ হতেই আইমান মেয়ের দিকে দৃষ্টিপাত করলেন। ফাইজা মায়ের চোখে চোখ রাখতে পারল না, দৃষ্টি মাটিতে নিবদ্ধ করে বসে বসে হাত কষলে যাচ্ছে সে। আইমানের ভাবভঙ্গি দেখে তাহমিও চুপ হয়ে গেছে। বড়ামুখী রাগ করলেন, মনে মনে এসব ভাবছিও। ফাইজা তাহমি কি বলছে? মায়ের প্রশ্নে হাঁটুতে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে ফাইজার, গলা দিয়ে স্বরও বের হচ্ছে না। তবে থেমে থেমে উত্তর দিল মেয়েটা, ভাবি যা বলেছে সব সত্যি। তুই কি সেই ছেলেকে পছন্দ করিস, বা তোদের মধ্যে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই মা, তবে পছন্দ করি। তোমরা যা বলবে চাইবে সেটাই হবে। আইমান মেয়ের দিকে এগিয়ে যাচ্ছেন। মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ফাইজা আবারও দৃষ্টি সরিয়ে ফেল। বেশ, আমরা কথা বলবো রৌনকের সাথে, যেহেতু তোর পছন্দ, আশা করি আমাদেরও পছন্দ হবে। আমি রাতে তোর বাবার সাথে কথা বলবো, আগামীকাল আসতে বলিস ওকে। ফাইজার মাথায় হাত থেকে মুচকি এসে বলেন আইমান। ফাইজাও খুশিতে বসা অবস্থায় মায়ের কোমর ধরে জড়িয়ে ধরল। তা আমি হাসতে হাসতে এসে ফাইজার পাশে বসে অভিমানী সুরে বলল, হ্যাঁ, মেয়ে তো তোমার একটাই, আমি তো পরের মেয়ে, সব আদর নিজের মেয়ের জন্যই। আইমান তাহমির মাথায়ও হাত বুলিয়ে দিতে লাগলো। ফাজিল মেয়ে একটা, তোকে কতবার বললাম এবার ঘরে একটা বাচ্চা কাচ্চা আনার ব্যবস্থা কর, তুই কথা শুনিস আমার, এজন্যই তোকে আর আদর করি না। বড় আম্মু। তাহমিও আইমানকে জড়িয়ে ধরল। দুই মেয়েকে আপাতত আদর করছেন আইমান। পরের দিন ফাইজার কথা মতো বিকেলবেলা রনক এলো ওদের বাসায়। 3 রকমের মিষ্টি, 5 রকমের ফলমূল নিয়ে বাসায় ঢুকতে একটু কষ্ট হয়েছে বেচারার। অবশ্য রনকের সাথে ড্রাইভার ছিল সাথে। খান পরিবারের লোকজন তো হবু জামের উপহার সামগ্রী দেখে অবাক হয়েছে। এত কিছু নিয়ে কেউ আসে? তা আমি তো ফাইজাকে বারবার জিতেছো ননদি, জিতেছো।
বলে খেপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমনও হবু মেয়ের জামাইকে আপ্যায়ন করার জন্য সব রকমের ব্যবস্থা করে রেখেছেন। তারিকুল ইতিমধ্যে রনকের সাথে কথাবার্তা বলতে শুরু করেছেন। সহনও পাশে আছে, তবে কথা কম বলছি ও। কেন জানি প্রথম দেখে রনককে বেশ ভালো লেগেছে সহনের, সেজন্য আর অতিরিক্ত কোনো প্রশ্ন করছে না। আচ্ছা, একা একা থাকতে খারাপ লাগে না তোমার? তারিকুলের প্রশ্নে মৃদু হেসে বলল রনক। মানুষের অপাশে দাস আঙ্কেল, অভ্যস্ত হয়ে গেছি। যার কেউ নেই তাকে একাই থাকতে হয়। থাক, মন খারাপ করতে হবে না, আমরা আসি এখন। ফাইজা আমাদের খুব আদরের মেয়ে। রনক মেয়ের পছন্দের উপর আমাদের কোনো সংশয় নেই, কারণ ছোট থেকেই ভীষণ খুঁতে খুঁতে স্বভাবেরও, কোনো কিছু ভালো করে না দেখে পছন্দ পর্যন্ত করতো না। সেখানে জীবনসঙ্গী নির্বাচনে অবশ্যই বিচক্ষণতা দেখাবে বলেই আশাবাদী আমরা। এর মধ্যে সামনে টি টেবিলে হরেক রকমের নাস্তা এনে রেখেছে তাহমি ও ফাইজার মা। চিন্তা করবেন না আঙ্কেল, আমি আমার সাধ্যমতো ফায়দার সর্বোচ্চ খেয়াল রাখবো। কোনো আদর যত্নের কমতি হবে না। তাছাড়াও আমার সব কিছুই ওর উপর। একা মানুষ, ঝামেলা নেই কোনো। তা ঠিক, নাও খাওয়া শুরু করো। আপনিও নিন আঙ্কেল, ভাইয়া আপনিও। রনক অল্প কিছু খেলো, শন নিজের মতো খেতে ব্যস্ত। তাহমি কতবার ইশরাই কম কম খেতে বলছে তার হিসেব নেই। কথাবার্তা শেষে বিয়ের জন্য একটা তারিখ ঠিক করলো সবাই। যেহেতু রনকের পরিবারে কেউ নেই, তাই বিয়েতে আর দেরি করতে চান না তারিকুল। রনকও রাজি তাতে। কলিং বেলের শব্দে সোফা থেকে উঠে দাঁড়ালেন জাহানারা। এ সময় কি এলো ভাবতে ভাবতে দরজার কাছে এগিয়ে গেলেন। মা, আরে তোরা আয়, ভেতরে আয়। শন আর তাহমি বাসার ভেতর ঢুকলো। বসার ঘরে সোফায় বসে টিভি দিকে দৃষ্টিপাত করলো শন। তাহমি মায়ের পাশে বসেছে। আজকে এখানে থাকবো মা। তা থাকবি থাক, তোদেরই তো সব। কিন্তু বিকেলে বললি না কেন? বাজার থেকে কিছু আনাতাম। শুধু মাছ আর ডাল রেঁধেছি আজ। ছোট মা, তুমি সব সময় খাওয়ার চিন্তা কেন করো? মনে হয় আমি আরেকবারই ছেলে। তাও যদি হতাম বাইরের কেউ, তাহলে না হয় এমন ব্যস্ত হতে। জানা খান বসা থেকে উঠে শহনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, জামাই তো জামাই হয় রে সোহন, আতিথেয়তা না করলে হয়? বিরিয়ানি খাবি তোরা? অল্প মাংস আছে ফ্রিজে, তোদের দুজনের জন্য রান্না করি গিয়ে। তাহমি বসা থেকে উঠে এক লাপে মায়ের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। আবার জিজ্ঞেস করে, যাও যাও রান্না করো, কতদিন তোমার হাতের বিরিয়ানি খাইনি। জাহানারা সহাস্যমুখ করে বলল, ঠিক আছে বস, আমি যাই। ওকে ছোট মা। রাতে খাবারের মেনুতে আজ বিরিয়ানি খেলো ওরা। মূলত তাহমির বাবা শহরের বাইরে আছে বলে মায়ের কাছে থাকতে এসেছে ওরা। একা বাড়িতে রাতে থাকতে কার ভালো লাগে? নিজের বেডরুমে ঘুমানোর শান্তি অন্যরকম। বিছানায় শুয়ে পায়ের উপর পা রেখে গুনগুনিয়ে গান গাইছে তাহমি। শন তাহমির চুলে ঘ্রাণ নিতে ব্যস্ত। এই তাহমি। বলো। ফোনটা রেখে এদিকে মনোযোগ দেয় একটু। তাহমি শনের দিকে দৃষ্টিপাত করলো। ঠোঁট কামড়ে মুচকি মুচকি হাসছে ও। নিজের ঠোঁট নিজে কামড়ে কি বসাতে চাচ্ছ? বউয়ের ঠোঁট পাচ্ছি না সেটা। শন তাহমিকে নিজের বুকের ওপর শোয়ালো। তাহমির নাকে নাক ঘষতে শুরু করেছে। ভালো কথা, বড় আম্মু বলেছে একটা বাচ্চা কাচ্চার ব্যবস্থা করতে। তাই নাকি? আয় তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করি। আচ্ছা, আমাদের বেবি কি তোমার মতো হবে নাকি আমার মতো? শন তাহমির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, নিশ্চয়ই আমার মতো। তোর মতো চন্ডালি হলে তো সমস্যা। শনের কথা শেষ হতেই তড়িৎ গতিতে উঠে বসলো তাহমি। সরাসরি শনের বুকের পর বসে গলা টিপে দেওয়ার ভঙ্গি করে বলল, আমি চন্ডাল? আমার ভুল হয়েছে রে, মাফ কর। দোয়া চাই। দোয়া? হ্যাঁ, গলা টিপে না দিয়ে অন্য কিছু কর। তাহমি প্রশ্নাত্মক দৃষ্টিতে শহনের দিকে তাকাতেই শন তাহমির কোমরে হাত রেখে উল্টে ওকে বিছানায় শুয়ে দিল। তাহমি মুচকি এসে চোখ বন্ধ করে ফেল। তৎক্ষণাৎ ভালোবাসার চাদরে প্রিয়তমা স্ত্রীকে জড়িয়ে নিল শহন। এভাবেই ভালোবেসে থাকুক তাহমি ও শহন। সাথে আপনারও ভালো থাকুন। শীঘ্রই ফিরব নতুন কোনো গল্প নিয়ে।